স্যার আর্থার কোনান ডয়েল লিখেছিলেন, হিংসা এমনই এক গভীর গহ্বর যে সেই গহ্বর খুঁড়েছে শেষ পর্যন্ত তাকেই সেখানে পড়তে হয়। এখন গত এপ্রিল মাসে মুর্শিদাবাদে হিংসার গহ্বর খুঁড়েছিল কারা? হাইকোর্টের তৈরি এসআইটি রিপোর্ট সামনে আসার পর সেই নিয়ে তোলপাড় রাজনীতি। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। হামলা হয়েছিল প্রাক্তন কাউন্সিলরের নির্দেশেই, তাণ্ডব দেখেও চলে গেছিলেন বিধায়ক। মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে আদালতে রিপোর্ট পেশ করল হাইকোর্ট গঠিত এসআইটি। চাঞ্চল্যকর প্রতিবেদন সংবাদ সংস্থার। কত বড় অস্বস্তিতে শাসক দল? দ্বিতীয় প্রশ্ন। পুরোপুরি নিষ্ক্রিয় ও উধাও হয়ে গেছিল পুলিশ। গ্রামবাসীরা পরপর দুদিন ফোন করলেও পুলিশ ফোনই ধরেনি। আগুন নেভানো রুখতে জলের লাইন অবধি কেটে দেয়া হয়, উল্লেখ হাইকোর্ট গঠিত এসআইটির রিপোর্টে। এহেন পরিকল্পিত হামলার পরেও কিভাবে দায় এড়াতে পারে প্রশাসন? তৃতীয় প্রশ্ন। শামসেরগঞ্জে বাবা ছেলেকে খুনের পর মৃত্যু পর্যন্ত অপেক্ষা আততায়ী। রিপোর্টে দাবি এসআইটি। পেহেলগাঁওয়ের মতোই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, দাবি বিজেপি সাংসদে। পুরোটাই অপপ্রচার, পাল্টা তৃণমূল। এ রাজ্যে কি পুলিশ প্রশাসনকে বিন্দুমাত্র ভয় পায় না দাঙ্গাকারীরা? চতুর্থ প্রশ্ন। বাইরে থেকে বিভিন্ন এলাকায় লোক ঢুকছে, জঙ্গিরা যেন শেল্টার নিতে না পারে। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রী। উনি পুলিশ মন্ত্রী থাকাকালীনই জঙ্গিদের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ, আক্রমণ বিজেপি। তাহলে খাগড়াগড় কাণ্ডের পর 11 বছর ধরে কি ঘুমোচ্ছিল পুলিশ প্রশাসন? পঞ্চম প্রশ্ন। জঙ্গি ঢোকানোয় মদত থেকে টাকা দিয়ে ইট ছোড়ানো, গত কয়েক মাসে বারবার বিএসএফকে নিশানা মুখ্যমন্ত্রী। আর আজ বললেন বিএসএফ এর দায়িত্ব আছে বলে পুলিশ চোখ কান বুজে থাকবে, এটা হয় না। তবে কি পেহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে বিএসএফ ইস্যুতে অবস্থান বদল করলো শাসক দল? তবে শুরুতেই দেখাবো যে বিস্ফোরক রিপোর্ট আজ সামনে আসছে তাতে ঠিক কি বলা হচ্ছে, দেখুন। কাউন্সিলরের নেতৃত্বে হামলা, নিষ্ক্রিয় ছিল পুলিশ। জলের লাইন কেটে দেওয়া হয়েছিল যাতে আগুন নেভানো না যায়। ফোন ধরেনি পুলিশ। মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি 3 সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে এমনই বিস্ফোরক সব তথ্য উঠে এসেছে বলে সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পুলিশ প্রশাসন চরম অস্বস্তিতে পড়ল। সেই সঙ্গে তৃণমূলের বহিরাগত তত্ত্ব জোরালো ধাক্কা খেল। এবার তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যে রিপোর্ট দেওয়া হয়েছে এটা তো মুখ্যমন্ত্রীর মুখে কালি মাখানো হয়েছে। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, মুর্শিদাবাদের দাঙ্গা প্রসঙ্গের রিপোর্টে বলা হয়েছে, একজন গ্রামে এসে দেখে গেছিল কোন কোন বাড়িতে হামলা হয়নি। তারপর হামলাকারীরা আবার এসে সেই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। বাড়ির সমস্ত কাপড় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যার ফলে মহিলাদের গায়ে দেওয়ার মতো কাপড়টুকু অবশিষ্ট ছিল না। আগুন যাতে না নেভানো যায় সেজন্য জলের কানেকশন কেটে দিয়েছিল হামলাকারীরা। এই রিপোর্টকে হাতিয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, আসল সত্যিটা হলো সংবেদনশীল সীমান্তবর্তী জেলায় হিন্দুদের জনসংখ্যাগত বিপর্যয় ঘটানোর জন্যই মুর্শিদাবাদের দাঙ্গা সংগঠিত করেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার দাবি করছিলেন বহিরাগতরা এর জন্য দায়ী, এই রিপোর্ট তা নস্যাৎ করছে। বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখেন, তারপর চলে যান। তার পরের দিনও তাণ্ডব চলে। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যে রাজনৈতিক অপপ্রচার করছে তা সম্পূর্ণ প্ররোচনামূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। কি করে বাইরের লোকেরা ঢুকলো? সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে, এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো? एक बात बहुत स्पष्ट हो गई है कि हिंसा का प्रकार चाहे कोई भी हो, राजनीति का प्रकार चाहे कोई भी हो, वार सिर्फ और सिर्फ हिंदू समुदाय के ऊपर है। अगर पहलगांव में चुन चुन कर हिंदुओं को मारा गया तो मुर्शिदाबाद में चुन चुन कर हिंदुओं के घर, मकान और लोगों को मारने का प्रयास किया गया। হাইকোর্টের তৈরি যে 3 সদস্যের কমিটি এই রিপোর্ট দিয়েছে তাতে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং, ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস অথরিটির মেম্বার সেক্রেটারি সত্য অর্ণব ঘোষাল এবং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আজ আমি শুরুতেই প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের কাছে যাব, তবে তার আগে বলবো কলকাতা হাইকোর্টের তৈরি করে দেওয়া এই কমিটি, এই এসআইটি কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি দল নয়। তারা নাকি রিপোর্টে বলেছেন, 1, মুর্শিদাবাদের আক্রমণের নেতৃত্ব দেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর।
2, পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল, শুধু তাই নয়, পুলিশ ঘটনাস্থলে অনুপস্থিত ছিল। 3, বেদবোনার গ্রামবাসীরা দুদিনে একাধিকবার ফোন করা সত্ত্বেও পুলিশ ফোনই তোলেনি। পুলিশের ভূমিকা নিয়ে যে বাক্যগুলো নজরুলদাকে বললাম, সংবাদ সংস্থা এনআই বলছে তা হাইকোর্ট গঠিত এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে এক নয় একাধিকবার আছে। অর্থাৎ যাদের কাজ ছিল দাঙ্গা আটকানো, তারা হয় নেতৃত্ব দিয়েছে, না হয় নিষ্ক্রিয় ছিল, না হয় অনুপস্থিত ছিল, উধাও হয়ে যায়, বেপাত্তা হয়ে যায়। আপনার নিজের জেলা নজরুলদা, আপনি নিজে ডোমকলের ছেলে, কি বলবেন? আপনাদের মনে আছে যে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল হয়েছিল এপ্রিলের 3 তারিখ, এবং পরের দিন 4 তারিখ থেকেই তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। তো এই যে আন্দোলন হওয়ার ফলে চাকরি যে বাতিল হয়েছিল, দোষটা তো যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তাদের নয়। এই মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার অধীনের লোকেরা যে অবৈধভাবে কিছু লোককে চাকরি দিয়েছিলেন, তার জন্যই হাইকোর্টে মামলা হয়েছিল। এবং প্রথমে হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের তালিকা তারা দেননি অথবা দিতে পারেননি বলে চাকরিটা বাতিল হয়েছিল। অতএব আন্দোলন হলে মমতা ব্যানার্জি তার নেতামন্ত্রী অফিসারদের যে ঘুষ খাওয়ার ব্যাপারটা সামনে চলে আসছিল, তো সেখান থেকে দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর একটা দরকার ছিল। দ্বিতীয় দরকার ছিল যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল, ইন্ডিয়া জোটের লোকদের দেখানো যে আমার এখানে কতটা প্রভাব, আমি কত জোরদার আন্দোলন করতে পারি। আচ্ছা, এরপর দেখুন 8 তারিখে আপনারা মুর্শিদাবাদের দিকে তাকান। 8 তারিখে দেখুন ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, তোড়ফোড় করা হয়েছে, এবং একটা পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়েছে 8 তারিখ একদম। এবং যখন পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়েছে, পুলিশের লোকেরা আপনারা যা দেখিয়েছেন সেটা যদি সত্যি হয়, তাহলে একটা দোকানে ভেতর থেকে শাটার টেনে দিচ্ছে, এইভাবে নিজেদের প্রাণ রক্ষা করছে, অন্যদের প্রাণ বাঁচানোর জায়গা। 8 তারিখের ঘটনা দেখুন। আমি ব্যক্তিগতভাবে বলছি যে এই 8 তারিখেই যদি পুলিশ দৃঢ়ভাবে নিরপেক্ষতার সঙ্গে এই আন্দোলনটার মোকাবেলা করতেন, তাহলে 11 তারিখ 12 তারিখ যা ঘটেছে এটা ঘটতে পারত না। কিন্তু আপনার প্রথম অংশ আমি কাউন্টার করি। আপনি বলছেন 1, দুর্নীতির ইস্যু থেকে নজর ঘোরাতে, এবং 2 হচ্ছে ইন্ডিয়া জোটকে বা গোটা দেশকে দেখিয়ে দিতে যে এখানে ওয়াকফের বিরুদ্ধে, এই সংশোধনী বিলের বিরুদ্ধে কত বড় আন্দোলন হতে পারে। কিন্তু আমি বলছি এই যদি দুটো মোটিভ হয়, আমি আপনার যুক্তি সম্পূর্ণ উল্টো দিক থেকে খারিজ করব যে এতে লাভ কার হলো? এ তো প্রশাসনের মুখ পুড়ল। এতে কি মানে যারা এইটা ভেবেছেন বলে আপনি অভিযোগ করছেন, তাদের কোনো রাজনৈতিক লাভ হলো? গোটা দেশের সামনে দেখা গেল যে ওয়াকফ নিয়ে এই ধরনের ধ্বংসাত্মক নিয়ন্ত্রণহীন আন্দোলন অন্য কোনো রাজ্যে হয়। আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। প্রকাশ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সভা থেকে একজন ডিএসপিকে এসপি কাজ দিচ্ছেন কিনা তা নাকি প্রশ্ন করছেন, এতে লাভ কার হচ্ছে? পুলিশ মন্ত্রী হিসেবে উনি ব্যর্থটা প্রমাণ হচ্ছে না? একজন ডিএসপিকে কাজ দেবেন কিনা সেটা তো এসপি দেখবেন। এসপির উপরে ডিআইজি আছে, আইজি আছে, এডিজি আছে, ডিজি আছে। তাহলে তারা অপদার্থ, তারা কোনো কাজ করে না? পুলিশ মন্ত্রীকে প্রকাশ্যে এটা কেন বলতে হয়? আমি যদি ডিআইজিকে বলে দিই এরকম, এক্ষুনি বলবে প্রকাশ্যে বলাটা স্বচ্ছতা। হ্যাঁ, স্বচ্ছতা নয়, প্রকাশ্যে বলে পুলিশের উপর দোষ দিয়ে পুলিশ মন্ত্রীর দোষটা ঢাকতে চাইছেন, উনি ব্যর্থ। অতএব এইরকম তিনি যেমন ঢাকতে চাইছেন অথচ ওনার দুর্নাম হচ্ছে, তেমনি তিনি আন্দোলন করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে যেসব ঘটনা ঘটেছে, এই যে বুমেরাং হয়ে গেছে, আপনি যেটা বলছেন, উনি এটা চাননি। উনি চেয়েছিলেন জোরদার আন্দোলন করে প্রথমত চাকরিহারাদের আন্দোলন থেকে দৃষ্টিটা অন্যদিকে যাবে, আর দ্বিতীয়ত ইন্ডিয়া জোটে আমার খুব নাম হয়ে যাবে। কিন্তু ওখানে যেভাবে তিনি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন, এবং 8 তারিখের ঘটনা আপনাকে বললাম, তারপরে 11 তারিখে যে রিপোর্টের কথা বলছেন, হাইকোর্ট এখনও প্রকাশ করেনি রিপোর্টটা, আপনারা সংবাদ সংস্থা বলছেন, আপনারাও দেখাচ্ছেন, বিভিন্ন চ্যানেলে যেটা দেখানো হচ্ছে, যে সেখানে শাসক দলের শুধু সাধারণ লোক নয়, যিনি প্রাক্তন কাউন্সিলর, যার স্ত্রী বোধহয় এখনও কাউন্সিলর, তার নাম পরিষ্কারভাবে এসছে,
এবং অন্য আর একটা যে নাম এসেছে, আমি জানি না যে এমএলএ নামও এসেছে, হ্যাঁ এমএলএ নামও এসেছে। তাহলে তৃণমূলের নেতারা এই রকম অপরাধ করছেন, পুলিশকে ফোন করা হচ্ছে, পুলিশ ফোনও ধরছেন না, এর দায়িত্ব কার? পুলিশ মন্ত্রী চাইতেন যে পুলিশ ব্যবস্থা নেবে, তাহলে পুলিশের বাবার ক্ষমতা আছে যে এরকম ফোন ধরবে না এবং কোনো ব্যবস্থা নেবে না এবং লোকগুলোকে বেছে বেছে বাড়ি থেকে বের করে খুন করা হবে। এটা মমতা ব্যানার্জি করিয়েছেন, অন্য কেউ দায়ী না। ওই এমএলএ বা কাউন্সিলর এর থেকে দোষ বেশি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি ডক্টর নজরুল ইসলামের বক্তব্য নিয়ে নিঃসন্দেহে অরূপের কাছে যাব, কিন্তু তার আগে জানাবো সেটা হচ্ছে যে নজরুল ইসলামের প্রধান অভিযোগ যে পুলিশের এই নিষ্ক্রিয়তা অথবা বেপাত্তা হয়ে যাওয়া এটা নির্দেশিত এবং পরিকল্পিত করে এটা ঘটনা হয়েছে। অরূপ নিশ্চয়ই তার উত্তর দেবে, কিন্তু এই রিপোর্ট এবং অন্যান্য রিপোর্টে ঠিক কী বলা হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে, মুর্শিদাবাদে ওই শুক্রবার আর শনিবার ঠিক কী ঘটেছে, পুলিশের ভূমিকা। নজরুল ইসলাম বলছিলেন যে ফোনের কথা একেবারে স্পেসিফিক্যালি ফোনের সময় অবধি নির্ধারিত করে দিয়েছেন এই রিপোর্টে। তার আগে দ্বিতীয় প্রতিবেদন। খুন, আগুন, লুটপাট, ঘরছাড়া করা, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে দাঙ্গার আগুনে জ্বলেছিল মুর্শিদাবাদের একাংশ। সেই ঘটনার তদন্তে বিস্ফোরক রিপোর্ট জমা দিল কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অনুসন্ধান কমিটি রিপোর্টে বলেছে কাউন্সিলরের নির্দেশেই হামলা চালানো হয়েছিল। সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং উধাও ছিল পুলিশ। গ্রামবাসীরা পরপর 2 দিন ফোন করলেও পুলিশ ফোন ধরেনি। যারা পালিয়ে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন তাদের জোর করে গ্রামে ফিরতে বাধ্য করেছিল পুলিশ প্রশাসন। মেহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলর, সেই তৃণমূল কাউন্সিলর গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য। এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। এমএলএ ইজ অলসো প্রেজেন্ট, এমএলএ উপস্থিত ছিল সেখানে। এই রিপোর্ট প্রসঙ্গে বিজেপি নেতাদের মুখে উঠে এসেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মেহবুব আলমের নাম। আমি আমার ফুলের বাগানে কোনো সময় আগুন লাগাতে পারি না, সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে এবং এটা রাজনীতি স্বীকার করার চেষ্টা করছে আমাকে। পুলিশ প্রশাসন 4 ঘন্টা পরে এসেছে, তার আগেই হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ওটা। হাইকোর্ট গঠিত তদন্ত কমিটির রিপোর্টকে হাতিয়ার করে বিজেপি আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখনো পর্যন্ত নিকৃষ্টতম অভিযোগ হতে পারে। মুর্শিদাবাদ দাঙ্গার রিপোর্টে বলা হয়েছে তার দল, স্থানীয় কাউন্সিলর, বিধায়ক সহ নির্বাচিত প্রতিনিধিরা হিংসায় উস্কানি দিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিছু করেননি। তাদের এই কর্মকাণ্ডের জন্য যখন হিন্দুদের বাড়ি পড়ছিল তখন নিষ্ক্রিয় ছিল পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রিপোর্টে এও বলা হয়েছে বেতবোনা গ্রামের বাসিন্দারা শুক্রবার বিকেল 4টে ও শনিবার বিকেল 4টের সময় ফোন করেছিল, কিন্তু পুলিশ ফোনই তোলেনি। সমস্ত রকম কর্তব্য প্রশাসন পালন করেছে, সরকার পালন করেছে, পাশাপাশি ধরপাকড়, গ্রেফতার সমস্তটা চলছে দোষীদের। তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন, যে বিভেদকামী রাজনীতি করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ। এর আগে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টেও পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছিল। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি অরূপের কাছে যাওয়ার আগে, এই রিপোর্টেরও আগে আপনারা এবিপি আনন্দের পর্দায় যা দেখেছেন 14ই এপ্রিল, তার একটা ছোট্ট অংশ, প্রাণ ভয়। আপনারা জানেন নৌকো করে মুর্শিদাবাদ, বিশেষ করে ধুলিয়ান এলাকা থেকে প্রচুর মানুষ মালদায় প্রাণ ভয় চলে আসছিলেন। তাদের কাছে যখন ক্যামেরা পৌঁছচ্ছিল, তাদের মধ্যে একজন জানকী মণ্ডল ওই গোটা রাত কোনো রকম ওই দুঃস্বপ্নের ট্রমা, ওই স্মৃতি নিয়ে কোনো রকমভাবে প্রাণ হাতে করে মালদায় পৌঁছেছিলেন। ঠিক কী বলেছিলেন জানকী মণ্ডল, তার সঙ্গে এই রিপোর্ট যা শোনা যাচ্ছে তার কোনো মিল আছে কি না তার বিচার আপনারা করবেন। জানকী মণ্ডল যেটা ক্যামেরায় এবিপি আনন্দকে 14ই এপ্রিল বলেছিলেন, দেখাবো। কাউন্সিলর এগুলো সব করাছে, মেহবুব আলম কাউন্সিলর সব এইগুলো করাছে, ও করাছে। গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, কে করে দিচ্ছে, ছেনিতে গলায় ছেনি ধরে নিচ্ছে,
আর জলের টাঙ্কিতে বিষ দিয়ে দিয়েছে। তথ্যের প্রয়োজনে কয়েকটা কথা এখানে বলা দরকার। এক হচ্ছে ধুলিয়ান পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী মেহবুব আলম, তিনি নিজে কাউন্সিলর এই মুহূর্তে নন, তিনি প্রাক্তন কাউন্সিলর। 2021-এর 17ই আগস্ট থেকে 2022-এর 21শে মার্চ পর্যন্ত এই মেহবুব আলম ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ছিলেন। বলা হচ্ছে এই রিপোর্টে যে শুধু কাউন্সিলরের ভূমিকা তা নয়, এমএলএ শুক্রবার তিনি উপস্থিত ছিলেন, তিনি নিজের চোখে এই শব্দটা ব্যবহার করা হয়েছে ভ্যান্ডালিজম দেখেন অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। তারপর সেই ভায়োলেন্স কন্টিনিউড অন 12th of April 2025 স্যাটারডে। আমি অরূপের কাছে মূল প্রশ্ন থাকবে যে জনপ্রতিনিধি যারা এলাকাকে সুরক্ষিত করবেন, প্রয়োজন হলে প্রশাসনকে জানাবেন, দলের উচ্চতর বা সরকারকে জানাতে পারেন, তাদের সম্পর্কে বলা হলো সাধারণ গ্রামবাসীরা থেকে এই রিপোর্ট দুটোই বলছেন যে কোনো জনপ্রতিনিধি নেতৃত্ব দিচ্ছেন আর কোনো জনপ্রতিনিধি সব দেখে সব জেনে পালিয়ে যাচ্ছেন। অরূপ চক্রবর্তী। সুমন, প্রথমত মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নক্কারজনক, সেই ঘটনা নিন্দনীয়, সেটায় কারুর মনে কোনো দ্বিমত নেই। স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী নিজে মুর্শিদাবাদে গিয়েছেন। রাজ্য পুলিশ দল মতের ঊর্ধ্বে উঠে 3 শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে। কিন্তু আজকের মূল সাবজেক্ট এটা নয়। আজকের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আদালতে আজকে কলকাতা হাইকোর্টে যে তথ্য, যে ডকুমেন্ট জমা পড়েছে। একটা জিনিস খুব পরিষ্কার করে দেওয়া প্রথমেই প্রয়োজন, আজকে যেটা জমা পড়েছে সেটা কিন্তু কোর্ট নির্ধারিত যে এসআইটি তৈরি করে দেওয়া হয়েছে শ্রী যোগিন্দর সিং, শ্রী সত্য অর্ণব ঘোষাল এবং শ্রী সৌগত চক্রবর্তী, তাদের কনসিস্টেন্ট এই কমিটির কোনো তাদের মন্তব্য সম্বলিত রিপোর্ট নয়। যে ডকুমেন্ট জমা পড়েছে সেটা শুধুমাত্র জবানবন্দি বা টেস্টিমোনিয়ালস। কেন বলছি? কারণ এখানে আপনি যদি দেখেন এই 13 পাতার মূল রিপোর্টটা প্লেস বেদবোনা শামশেরগঞ্জ মুর্শিদাবাদ করে এই যে পরপর টেস্টিমনি দেওয়া হয়েছে, একের পর এক ভিকটিম, তাদের ফ্যামিলি বা তাদের ফ্যামিলি রিলেটেড লোকের বক্তব্য টেস্টিমনি আকারে এখানে তুলে ধরা হয়েছে। ইন্টারেস্টিংলি দেয়ার ইজ নো কমেন্ট। আমি বলছি পৃথিবীর সমস্ত, তুমিও নিশ্চয়ই কোনো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মানে সদস্য হয়েছো আমি আশা করব, আমি বলছি তা এক্স্যাক্টলি তাই করে। আমি শেষ করে নিই, তারপর আমি নিশ্চয়ই আপনার একটু আশা করবো এর জন্য সময়টা দেবেন। নিশ্চয়ই দেয়ার ইজ নো কমেন্ট বাই দ্য কমিটি as to veracity of the testimonials। কেন বলছি? এই কারণেই যেখানে শুধুমাত্র যারা টেস্টিমনি দিয়েছেন তাদের বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে। আমি তর্কের খাতে ধরে নিচ্ছি যারা বলেছেন নিশ্চিতভাবে আতঙ্কগ্রস্ত অবস্থা, সবাই সত্য কথা বলেছেন। সমস্যাটা কোথায় হয় দেখুন, এই যে সিলবন্ধ রিপোর্ট আদালতে জমা পড়লো, জমা পড়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই সংবাদ মাধ্যমে এসছে। আমি যতটুকু দেখলাম সংবাদ মাধ্যমে আসারও আগেই প্রথম এই রিপোর্টের উপর ভিত্তি করে সাংবাদিক সম্মেলন করলেন সুধাংশু ত্রিবেদী বিজেপির নেতা যখন প্রথমেই এই সাংবাদিক সম্মেলন করে সরাসরি হিন্দু মুসলমান ন্যারেটিভে চলে গেলেন। আসলে আমরা তো ঘরপোড়া গুরু, এই টেস্টিমনির উপর বেস করে কয়েকদিন আগের ঘটনা আমরা ভুলে যাইনি, যখন সন্দেশখালীতে মণ্ডল 2-এর সভাপতি গঙ্গাধর কয়াল, তাকে বলতে শুনেছিলাম ভাইরাল ভিডিওতে যে রেপই হয় নাই, শুভেন্দুদা কি নেতা তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। সেই ভাইরাল ভিডিও আমরা সকলে দেখেছিলাম এবং সেটাও কিন্তু এক ধরনের টেস্টিমনি ছিল, যেখানে গ্রামের মহিলারা এসে প্রকাশ্যে বলেছিলেন তাদের উপর নির্যাতন করা হয়েছে। পরবর্তীকালে বাংলার মানুষ দেখেছিল যে সন্দেশখালীকে কি করে মিথ্যের বুনেটের উপর তৈরি করা হয়েছিল। আমি বলছি না বিজেপির প্রতিনিধি দেবেন, আমার কোনো লেনা দেনা নেই। আমি শুধু এইটুকু বলবো যে তৃণমূলের যখন হাতরাস বা মণিপুরে তারা যায় টেস্টিমনিতে তো তাই থাকে ভিকটিমদের সঙ্গে। তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি যোগী আদিত্যনাথের বক্তব্য নেবে না এসপির বক্তব্য নেবে? সুমন, দুটোর মধ্যে পার্থক্য আছে, কারণ এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে দিয়েছে মহামান্য উচ্চ ন্যায়ালয়, হাইকোর্ট তৈরি করে দিয়েছেন। আমি বলতে চাইছি যে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যেটা রিপোর্ট বলা হচ্ছে, এই রিপোর্টে কিন্তু কোনো সদস্যের কোনো মন্তব্য নেই। এখানে শুধুমাত্র তারা যেটুকু শুনেছেন সেটুকুকেই টাইপ করে দেওয়া হয়েছে, এর বাইরে কিছু নেই। এবার এক্ষেত্রে আরো একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্ট বলছি, যেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পশ্চিমবঙ্গেরই 5টা হিউম্যান রাইটস কমিশন, তারা বিভিন্ন সংস্থায় কাজ করেন, তাদের অনেক প্রতিনিধি আপনার চ্যানেলে আপনার শ্রোতা আছেন, আপনিও তাদের জানেন। তারা রাজ্য সরকারেরও সমালোচনা করেছে মুর্শিদাবাদের ঘটনায়। ইন্টারেস্টিংলি সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিগুলো তাদের যে যৌথ রিপোর্ট বলছে যে বিএসএফ এর পোশাক পরা লোকজন এসে গুলি চালিয়েছে, মানুষ টেস্টিমনি দিয়েছে,
একাধিক ঘটনা এই ধরনের ইনস্ট্যান্স পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা বারবার করে যেটা বলছি যে টেস্টিমোনিয়াল দেওয়া হয়েছে নিশ্চিতভাবে ওখানকার সন্ত্রস্ত মানুষ যারা আতঙ্কগ্রস্ত ছিলেন তাদের মধ্যে থেকে নিশ্চিতভাবে টেস্টিমনি নেওয়া হয়েছে, কিন্তু সেই টেস্টিমনির বৈধতাকে আসলেই আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে। এর আগে সন্দেশখালীর টেস্টিমনি বাংলার মানুষের স্মৃতি থেকে এখনো মুছে যায়নি। কারণ কদিন আগেই মালদার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আপনার মনে থাকবে, আপনার চ্যানেলেই দেখছিলাম, সেন্ট্রাল উইমেন্স কমিশন এসেছিল মালদার ঘটনায়, সেই ক্যাম্পে গিয়েছিলেন যেখানে বিজেপির নেত্রী, তিনি তো স্বাভাবিকভাবেই মহিলা কমিশনের চেয়ারপারসন হবে বিজয়া রাহাতকার, এ রাজ্যের বিজেপির নেত্রী বিধানসভার ক্যান্ডিডেট অর্চনা মজুমদার পাশে থাকতেই পারেন, কারণ তিনি কমিটিতে আছেন, খুব স্বাভাবিক। কিন্তু সেই কমিটিকে ডাইরেক্ট করে দিচ্ছে কে? বিজেপির এমএলএ শিরূপা মিত্র চৌধুরী ডাইরেক্ট করে দিচ্ছে। তখনই তো এই বিশ্বাসযোগ্যতাগুলো নিয়ে প্রশ্ন বিজেপি তুলে দেয়। এক্ষেত্রে সরি টু সে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিয়ে বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের জায়গা ওঠে না। তার কারণ হচ্ছে দুটো, একাধিক কারণ আছে। এক হচ্ছে অরূপ প্রথম বাক্যে বললো যে আজকে রিপোর্ট জমা পড়েছে, আজকে রিপোর্ট জমা পড়েনি। দুই হচ্ছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা এসআইটি গঠন করেছে কোর্ট, এবং কোর্টকে তারা রিপোর্ট দিয়েছেন বাড়ি বসে নয়, ঘটনাস্থলে গিয়ে এবং ভিকটিমদের সঙ্গে কথা বলে। আমি বলছি অরূপ যে উদাহরণগুলো দিল নিঃসন্দেহে সেই সদস্য এবং সেই কমিটির সদস্যদের নিয়ে আলাদা প্রতিবেদন এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম, কিন্তু একটা রাজনৈতিক দলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, একটা কেন্দ্রীয়, আমি বলছি যে কেন্দ্রীয় বডির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তার থেকেও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা অরূপও মানবে যে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে দিয়েছেন মাননীয় কলকাতা হাইকোর্ট এবং তার সদস্যদের কি ব্রেকআপ আমি সেটা পরে আসবো। নিঃসন্দেহে অরূপ মানতে বাধ্য হবে যে সেই সদস্যরা কোনো একটা বিশেষ ন্যাশনাল বডি যারা পলিটিক্যালি মোটিভেটেড, এই কথা বলা যায় না। আমি একবারও এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের নিয়ে আমি একবারও কোনো তুমি যেগুলোর সাথে উদাহরণ দিলে তার মানেটা কি হলো? এটাই তো হলো। কমিশনার ছিল তাদের কথা বলেছি, এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিয়ে কিন্তু আমি একটিও মন্তব্য করি। আমি শুধু বলেছি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে কোর্ট নির্ধারিত সিটের যে 3 সদস্য তাদের কোনো মন্তব্য কিন্তু এই ডকুমেন্টে নেই। আমি তার সঙ্গে যোগ করব যে শুধু এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সঙ্গে তুলনীয়, আমি একদম তুলনীয় আমি রাখবো শুধুমাত্র বাক কমিটির রিপোর্টকে, যেটা এই সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্ট শিক্ষা দুর্নীতি নিয়ে করে দিয়েছিল। এবং আপনারা জানেন এত বড় শিক্ষা দুর্নীতির যে অনার্থ হওয়া, সেটার মূল ভিত্তি যদি কিছু থাকে সেটা হচ্ছে বাক কমিটির সেই রিপোর্ট। অরূপের বক্তব্যর পরে নিঃসন্দেহে বিজেপির প্রতিনিধি কে আর বক্তব্য নেব, কিন্তু তার মধ্যে আমি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট এবং তার আইনি বৈধতা কোর্টের দিক থেকে আইনগতভাবে কোথায়, জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে অরূপের বক্তব্যের প্রেক্ষিতে আমায় একবার আসতেই হবে। কিন্তু তার আগে দেখাবো যে এই মুর্শিদাবাদের এই দাঙ্গা যখন চলছিল তখন বারবার এই অনুষ্ঠানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলি। আজকে যাদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি হয়েছে তাদের অনেকেই ক্যামেরার সামনে একেবারে ওইখানে ওই 12, 13, 14 তারিখ দাঁড়িয়ে আমাদের বলেছিলেন ঠিক কি হয়েছে। কি বলেছিলাম আমরা, কি দেখিয়েছিলাম দেখাবো এক ঝলকে। প্রথম দিন থেকে এই অনুষ্ঠানে আমরা প্রশ্ন তুলেছি কেন প্রথম দিনই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মঙ্গলবার থেকে ধিকি ধিকি আগুন কেন দাবানলের চেহারা নিতে পারলো শনিবারে এসে। পুরনো বাংলা একটা কথা ছিল, কি হইলে হবে, যাহা হইলে হবে। তো যাহা হইলে হবে সেইটুকু ফোর্স কেন পুলিশ, কোন বাধ্যবাধকতায় পুলিশ প্রয়োগ করবে না? গণতান্ত্রিক দেশে প্রতিবাদ হতেই পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু প্রতিবাদের নামে এই সরকারি সম্পত্তি পোড়ানো কেন, ভ্যান্ডালিজম কেন? প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষের ভরসা। ভ্যান্ডালিজমে যারা ভয় পান, যারা আতঙ্কিত, যারা আক্রান্ত হচ্ছেন, তারা ভরসা কোথায় পাবেন? গণতান্ত্রিক আন্দোলনের নামে গুন্ডামি হলে সে যেখানেই হোক আর যারাই করুক, আমি বলছি পুলিশ যদি কড়া হাতে সেটা না করে, এ তো অরাজকতার দিকে। কোথায় যাচ্ছে নজরুল্লাহ? কেন কেউ ওই লুম্পেন রাজের বিরুদ্ধে বলতে পারবেন না? এই ধরনের ঘটনা সমূলেই বিনাশ করতে হয়। এখানে যে সক্রিয়তাটা দরকার ছিল, অকারণ সক্রিয়তা ওই নিরীহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপর না করে, যেখানে করার কথা পুলিশ প্রশাসন দয়া করে আমাদের সবার জন্য, তারা আমাদের পুলিশ প্রশাসন, সরকার আমাদের, সেখানে করুন। সব থেকে আফসোসের জায়গাটা হচ্ছে যে গত সপ্তাহে পরের পর অনুষ্ঠান, ধরুন মঙ্গলবার থেকে এই স্ফুলিঙ্গ আমরা দেখতে পেয়েছি, তারপর বুধ, বৃহস্পতি, শুক্র রোজ আমরা প্রশ্ন তুলেছি পুলিশ অ্যাক্ট করছে না কেন, কবে আর পুলিশ নড়ে চড়ে বসবে। সত্যি সত্যি আজকে আফসোস হচ্ছে, তাহলে এই শনিবার এই শুক্রবার রাতের ভয়াবহ পরিস্থিতিতে আমরা পৌঁছতাম না যদি প্রথম মুহূর্ত থেকে কড়াভাবে পুলিশ প্রশাসন হ্যান্ডেল করতো। নির্বাচিত সরকার আছে, পুলিশ প্রশাসন আছে, আমরা প্রত্যেকে আগুন জ্বালে তা
আগুন নেভাতে চাই এবং সেই একমাত্র নেভানোর বন্দোবস্ত করে প্রশাসন, কঠোর এবং সব জায়গায় সমান এবং সঠিক ব্যবস্থা নিয়ে। ঠিক এইখানে আমাদের প্রশ্নটা, যে প্রশাসন তাদের দায়িত্ব কি পালন করেছে? বিভিন্ন বক্তব্য পাশাপাশি রাখুন, একেবারে হুবহু মিলে যাবে। আমি বলছি, এটা আমি আলোচনার দ্বিতীয়ার্ধের জন্য রাখছি, সেটা হচ্ছে যে রাজ্য সরকারের পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশ কোর্টে যে রিমান্ড লেটার দিয়েছে তাতে যে ঘটনার বিবরণ, তারও কিছু অংশ কিন্তু ওই প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং এই এসআইটির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু রাজ্য প্রশাসনের কি অবস্থা? আমি বলছি, এই রিপোর্ট বলছে যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে দুষ্কৃতীরা, খুনিরা, আততায়ীরা দরজা ভেঙে ঢুকলো, কুড়ুল দিয়ে বাবা এবং ছেলেকে কোপানো হলো। শুধু তাই নয়, এই খুনিরা ওখানে একজনকে বসিয়ে রাখলো এইটা নিশ্চিত করতে যে এই দুজন মানুষ তারা নিশ্চিত মারা গেছেন। এইটা নিশ্চিত হলে তবে সেই জায়গা থেকে সেই যাবে। আমি বলছি, এর মধ্যে লক্ষ্য করুন অস্বাভাবিকতা কোথায়। অস্বাভাবিকতা এই জায়গায়, এটা তো কোনো ভদ্র সমাজে, কোনো সভ্য দেশে ভাবা যায় না, সে তো ঠিক আছে, কিন্তু অস্বাভাবিকতা এই জায়গায় যে এটা প্রমাণ করছে যে এই খুনিদের কোনো ভয় ডর ছিল না। অর্থাৎ কিসের ভয় ডর থাকার কথা ছিল? যে পুলিশ আসবে, পুলিশ আসবে। এই পুলিশের ভয় না থাকলে এই জিনিস হতে পারে না যে আমি দুজন মানুষকে জীবন্ত কোপাচ্ছি এবং সেখানে একজনকে পাহারায় রাখছি যে প্রাণবায়ু, শেষ প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পর নিশ্চিত হয়ে সে জায়গা ছাড়বে। আমি বলছি, এর পাশে রাখুন এই অনুষ্ঠানেই বসে ওই দাসবাড়ির সদস্যদের বক্তব্য। এই অনুষ্ঠানেই তারা লাইভে বলেছিলেন যে 4 ঘন্টা ধরে বারবার পুলিশকে ফোন করেছি, কেউ আসে না। আমি বলছি, এটাকে কি আইনের শাসন বলবো আমরা? আমি জয়ন্তর কাছে যাব যে জয়ন্ত, এই বিবরণ সেটা রিপোর্টের হোক, সেটা রাজ্য পুলিশের এই রিমান্ড লেটারের হোক, অথবা ওই প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের হোক, লাইব্রেরিতে বসে শিউরে উঠতে হয় আজও। আমি বলছি, সত্যি কি আইনের শাসন ওই কদিন, ও কয়েক ঘন্টায় মুর্শিদাবাদে ছিল? প্রথমে বলতে হবে যে মিডিয়াকে ধন্যবাদ দিয়ে যে সেদিন মিডিয়া কিন্তু সত্যটা তুলে ধরেছিল। আমরা তোমার চ্যানেলে বসে হায় হায় করে উঠেছিলাম যে মুর্শিদাবাদে কি হচ্ছে, তার সঙ্গে যে বয়ান আমরা পেয়েছি প্রত্যক্ষদর্শীদের এবং ভিকটিমদের, তার সঙ্গে মিল, এবং তার সঙ্গে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মিল। কাজেই ঘটনাটাকে একেবারে অসত্য বলে তো উড়িয়ে দেওয়া যাবে না। রিপোর্টে বলা হচ্ছে লোকাল পুলিশ ওয়াজ কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাবসেন্ট, লোকাল কাউন্সিলর ইনভলভ। 113টা বাড়ি ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে বেতবোনা গ্রামে। এ দৃশ্য আমরা দেখেছি, তোমার চ্যানেলে এসে বলেছি যে বেছে বেছে হিন্দুদের বাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে বেশিরভাগ বাসিন্দা অন্য জেলা মালদাতে আশ্রয় নিয়েছিলেন, তাদের ডাকে পুলিশ আসেনি, তাদের ন্যূনতম সুরক্ষাও দেওয়া হয়নি। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে পরপর 2 দিন, শুক্র এবং শনিবার, পুলিশ প্রায় ফোন অফ করে রেখেছিল, কিন্তু মুখ বাঁচাতে প্রশাসনের চাপে একেবারে অসুরক্ষিত অবস্থায় ওই মানুষগুলিকে আবার গ্রামে ফিরিয়ে আনা হয়েছিল। আমরা তোমার চ্যানেলে দেখেছি যে খালি পায়ে ভদ্র মহিলারা তারা ছুটে ছুটে আসছেন, তাদের জোর করে নিয়ে আসা হচ্ছে। এসপি বলছেন সব ঠিক আছে, আমরা ওদের ফিরিয়ে এনেছি। আমরা এটাও দেখেছি অন্তঃসত্ত্বা মহিলা, 2 দিনের বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা, তিনি অবধি পালাতে বাধ্য হয়েছিলেন। মাথার ওপরে ছাদ নেই, পায়ের নিচে মাটি নেই, তা সত্ত্বেও তাদের আবার ফিরিয়ে আনা হয়েছিল। 4 দিন পর ডিজি প্রেস কনফারেন্স করেছিলেন। প্রশ্ন ওঠে যে এই 4 দিন ডিজি কি করছিলেন, তিনি কেন যাননি? হেলিকপ্টার নিয়ে কি তিনি সেখানে পৌঁছতে পারতেন না? কলকাতায় তার কি কাজ ছিল? সে কাজ কি ওই লোকগুলির প্রাণ বাঁচানোর চাইতেও বেশি জরুরি ছিল? রিপোর্টে বলছে স্থানীয় বাসিন্দারা পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চেয়েছেন। তারা রিপোর্টে বলছে এমনকি যে বাড়িগুলি অক্ষত ছিল, পরের দিন খুঁজে খুঁজে সেই বাড়িগুলিকে আবার ভাঙা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। ভয়াবহ রিপোর্ট। বলা হচ্ছে জলের কানেকশন ছিন্ন করা হয়েছিল যাতে করে যে বাড়িগুলিতে আগুন লাগানো হয়েছে সেই বাড়িগুলির আগুন না নেভানো যায়। সেই ভয় আমি শুধু যোগ করব, পালিয়ে ঝাড়খণ্ডে চলে যাচ্ছেন এবং কোথাও আশ্রয় পাচ্ছেন না, মন্দিরে আশ্রয় নিচ্ছেন, রাস্তায় আশ্রয় নিচ্ছেন, প্রাণ ভয়। সুমন, ভেবে দেখো,
বাড়ির জামা কাপড়গুলো টেনে এনে আগুন লাগানো হচ্ছে, মেয়েদের গায়ের কাপড় খুলে নেওয়া হচ্ছে এবং আগুন লাগানো হচ্ছে এই কারণে যাতে মেয়েরা তাদের শরীর ঢাকবার জন্য কাপড় না পায়। মণিহারি দোকান, জামা কাপড়ের দোকান, ইলেকট্রিকের দোকান সব হিন্দুদের, সব লুট করা হয়েছে ধুলিয়ান এরিয়া, রিপোর্ট বলছে। সবচেয়ে বড় অ্যাটাক হয়েছে 2:30-এর সময়, 11 এপ্রিল ধুলিয়ান টাউন একটা শপিং মল কমপ্লিটলি লুট করা হয়েছে। তুমি যে কথা বললে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে মারার পর অপরাধীরা দাঁড়িয়েছিল যাতে তার প্রাণটা বেরিয়ে না যায়, তবে বীজ বপন করা হয়েছিল অনেক আগেই কলকাতা শহরে। একজন রাজনৈতিক কাম ধর্মীয় নেতা তিনি কলকাতা অবরোধ করার ডাক দিয়েছিলেন এবং সেদিন একটি গাড়ি থেকে একটি ধর্মীয় পতাকা খুলে নেওয়া হয়েছিল। আমি জানি না সেই নেতাকে তিরস্কার বা ভর্ৎসনা কিছু করা হয়েছিল কিনা। আমি বলছি নেতা বলুন, আমি নাম করে বলতে পারি, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সেদিন নেতা বলে তাকে, মানে নেতা তো অনেক বার্তা চলে গিয়েছিল যে প্রশাসন কিছু করবে না। আর আজকে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে ডিজিএসপি তোমরা চোখ খোলা রাখো, জঙ্গিরা যেন না ঢোকে। কেন ডিজিএসপিদের চোখ নেই? তাদের শিক্ষা নেই? তারা তো সমাজের ক্রিম ছেলে, তারা তো আইপিএস অফিসার হয়েছেন। পঙ্গপালের মতো সেদিন মানুষ বেরিয়েছিলেন, হাতের কাছে যা পেয়েছেন তা লুট করেছেন, আগুন লাগিয়েছেন। গরু, ছাগল, মহিলাও তো একই সূত্রে, কাজে গরু, ছাগল, মহিলা যা পেয়েছেন তারা লুট করেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কেন ভাই ওয়াকফ বিলের সঙ্গে ধুলিয়ান আর বেতবোনা গ্রামের হিন্দু পরিবারগুলির কি সম্পর্ক ছিল? তারা ওয়াকফ বিল তৈরি করেছিলেন নাকি ওয়াকফ বিল তৈরিতে তাদের কোনো অবদান ছিল? কি প্রয়োজন ছিল হিন্দু পরিবারগুলিকে আক্রমণ করার? বাংলাদেশের ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা, পাহেলগাঁওয়ের ঘটনা কেন এক সূত্রে বোনা? আমরা যা দেখেছি তাতে আরেকটা কথা বলা প্রয়োজন অরূপদার কথার উত্তরে, যে রিপোর্ট এরকমই হবে। মনে রাখতে হবে এটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, ফ্যাক্টটাকে ফাইন্ড করা হয়েছে, মানে সত্যটাকে তুলে ধরা হয়েছে। রিপোর্ট কেন সামনে এলো সেটা অপরাধ না, যে অপরাধটা ঘটানো হয়েছে সেটা একটা অপরাধ। সন্দেশখালী নিয়ে আলোচনা করব না, সন্দেশখালীর অ্যামাইকাস কিউরি হিসেবে রিপোর্ট আমি দিয়েছিলাম, সেটা এখানে না হয় নাইবা বললাম। কিন্তু আসলে কোর্ট তো যাবেন না দেখতে, কোর্ট বিশ্বাসযোগ্য মানুষকে পাঠাবেন তার রিপোর্ট চাওয়ার জন্য। দুর্ভাগ্য আমাদের যে ব্রিটিশরাও যে পুলিশকে বিশ্বাস করেনি, আমরা আজও তাদের বিশ্বাস করতে পারি না। পুলিশকে কিন্তু পাঠানো হয়নি, পাঠানো হয়েছে কিছু জুডিশিয়াল অফিসারকে, তারা অনেক বেশি বিশ্বাসযোগ্য। আমার সিট নির্ধারিত যে সদস্য তাদের ইয়ে নিয়ে, ক্রেডিবিলিটি নিয়ে কোনো সংশয় নেই। আমার বক্তব্য হচ্ছে এটা রিপোর্ট নয়, এটা একেবারে জবানবন্দি বা টেস্টিমনি। আমি আবারও বলছি, কারণ এর আগে একাধিক ঘটনায় বাংলার মানুষ দেখেছে, বিশেষ করে আপনার মনে থাকবে আপনার চ্যানেলে একাধিকবার বলেছেন পোস্টপোল ভায়োলেন্সের ঘটনার কথা। পরবর্তীকালে হাইকোর্ট পর্যন্ত ভর্ৎসনা করেছে। নাতির উপনয়ন খেতে নন্দীগ্রামে আসা পৌর রবীন্দ্রনাথ মান্না, সম্ভবত ভদ্রলোকের নাম, তাকে পর্যন্ত পোস্টপোল ভায়োলেন্সের শিকার করিয়ে দেখানো হয়েছিল। আমি আবারও বলছি মুর্শিদাবাদের ঘটনা নিন্দাজনক। তুলনা না করে তুমি যে কটা উদাহরণ দিলে কোনোটা কোর্টের নির্ধারিত এসআইটি নয়, গ্রেফতার হয়েছে, প্রশাসন এক করেছে। কিন্তু তুমি বলো রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী যখন জয়ন্ত বলছিল যে মানুষের কি দোষ, কলকাতার মানুষের কি দোষ, সেই বাইটও আমি লাইব্রেরি থেকে দেখাতে পারি। তিনি কলকাতা অবরোধ করার কথা বলছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তুমি বলো কি ব্যবস্থা নেওয়া হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে? আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কথা শিরোধার্য। ক্যাবিনেট মন্ত্রী উস্কানি দেবে কলকাতা শহরে দাঁড়িয়ে? ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। এই রাজ্য সরকার ওয়াকফ বিলকে সমর্থন করবে না। মন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা হলো? তোমার কাছে তো শিরোধার্য। আচ্ছা, আমি অরূপের কথা মেনে নিলাম যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, তার ক্যাবিনেটে যে সহকর্মী গ্রন্থাগার মন্ত্রী মানছেন না, তার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিয়েছে? তার থেকেও বড় কথা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? যদি একজন মন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে অন ক্যামেরা বলেন যে কলকাতা অবরুদ্ধ করব, কলকাতার মানুষদের জব্দ করব, এই বক্তব্য তার হয়, তার বিরুদ্ধে তো প্রশাসন ব্যবস্থা নেবে। দল বাদ দিন, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? কটা এফআইআর রয়েছে গ্রন্থাগার মন্ত্রীর বিরুদ্ধে? দেখুন, যে মন্ত্রীর কথা বলছেন তিনি এই কথাও কি বলেননি যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে আমাকে ফোন করে যেভাবে আন্দোলন করা হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করা হয়েছে? তিনি যদি মিথ্যে কথা বলেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর যদি ব্যবস্থা না হয় তাহলে তিনি ঠিক কথা বলেছেন। ন্যাশনাল হাইওয়ে বন্ধ হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, পুলিশের গাড়ি
পোড়ানো হচ্ছে। তারপর যদি মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন তাহলে সে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর ভূমিকাটা কি? মন্ত্রী দাঁড়িয়ে কর্নেল সোফিয়া কুরেশিকে বলছে জঙ্গিদের বোন। হ্যাঁ, বের করে দেওয়া উচিত, তাই এফআইআর করা উচিত, জেলে পাঠানো উচিত। যে ঘটনার নিন্দা সকল মুখ্যমন্ত্রী নিজে করেছে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী নিজে নিন্দা করেছে, নিজে অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে, 3.5 বেশি অ্যারেস্ট করেছে। আমি বলছি অরূপকে ধন্যবাদ। অরূপ ঠিক বলেছেন যে ওই মন্ত্রীর বিরুদ্ধে এখনো তিনি ক্যাবিনেটে আছেন, খুব অন্যায়, কিন্তু ক্যাবিনেটে তো সিদ্দিকুল্লাহ চৌধুরীও আছেন। আমার বক্তব্য অরূপকে ধন্যবাদ আরও এই পয়েন্টটা মনে করিয়ে দেওয়ার জন্য যে অবশ্যই তো আমি তো মনে করি সেই মন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি, যিনি ভারতবর্ষের আইকন, সেনাবাহিনীর আইকন কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে ওই মন্তব্য করেছেন। তাকে তো ক্যাবিনেট থেকে বের করা না, তাকে জেলে পড়া উচিত। হ্যাঁ ঠিকই, কিন্তু কটা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কটা হয়েছে আমি জানতে চাই। কিন্তু এখান থেকে উইথ আ ভেরি সিরিয়াস নোট আমি পরের প্রতিবেদন এবং জয়ন্তর সঙ্গে আমি অ্যাড করব যে 113টা বাড়ি ভেঙে ফেলা হয়েছে শুধুমাত্র বেদবোনা গ্রামে, এবং যেটা মারাত্মক এই রিপোর্টে আছে সেটা হচ্ছে যে মালদায় তারা চলে গেলেন এবং বাট অল অফ দেম হ্যাভ বিন ফোর্সড টু রিটার্ন বাই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। আমি বলছি যে জোর করে আমি সুরক্ষিত করতে পারছি না, শুধুমাত্র রোজ মিডিয়ায় খবর হচ্ছে বলে জোর করে তাদের আতঙ্কের পরিবেশের মধ্যে ফিরিয়ে আনলাম, এ কিন্তু এই রিপোর্টেই আছে। কিন্তু এখান থেকে আমি যাব রাজনীতির পাটে কেয়া ঘোষের কাছে, তার কারণ আজকে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে, যে সাংবাদিক সম্মেলন নিয়ে কেয়ার প্রশ্ন শুরু হবে, কিন্তু তার আগে ঠিক কি বলেছেন এই সুধাংশু ত্রিবেদী দেখাবো। মুর্শিদাবাদে দাঙ্গায় বৃদ্ধ হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে হত্যা করা হয়েছিল। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, এই ঘটনা প্রসঙ্গে হাইকোর্টের তদন্তকারী টিমের রিপোর্টে বিস্ফোরক কথা বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, প্রথমে বাড়ির মূল দরজা ভেঙে বাবা ও ছেলেকে বের করে আনা হয়, তারপর কুড়ুল দিয়ে আঘাত করা হয় তাঁদের পিঠে। এমনকি যতক্ষণ না তাঁরা মারা যান ততক্ষণ হামলাকারীদের একজন সেখানে অপেক্ষা করছিল, অর্থাৎ মৃত্যু নিশ্চিত করতে দাঁড়িয়েছিল ওই দাঙ্গাকারী। আর পেহেলগাঁওয়ে হিন্দু বেছে বেছে খুন করার সঙ্গে মুর্শিদাবাদের এই ঘটনাকে একসারিতে ফেলে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। अगर पहलगांव में चुन चुन कर हिंदुओं को मारा गया तो मुर्शिदाबाद में चुन चुन कर हिंदुओं के घर, मकान और लोगों को मारने का प्रयास किया गया। যারা জঙ্গিদের হামলা রুখতে পারে না, যারা একটা জঙ্গিকে তারপর ধরে আনতে পারে না, তো সেখানেও তো তৃণমূল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেছে। কেন্দ্রের দল যে সমস্ত দেশে যাচ্ছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই সময় বিজেপির এই ভেদাভেদমূলক প্ররোচনা সংকীর্ণ রাজনীতি, এটা অত্যন্ত আপত্তিকর। মুর্শিদাবাদে দাঙ্গা থামাতে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছিল। আক্রান্তরা বারবার আর্তি জানিয়েছিলেন বিএসএফ এর স্থায়ী ক্যাম্প বসানো হোক, নইলে ফের আক্রমণ হবে। সংবাদ সংস্থা এনআই জানিয়েছে, অনুসন্ধান কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে তাদের সদস্যদের কাছে এক ব্যক্তি অভিযোগ করেন হামলাকারীরা গ্রামবাসীদের ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে যে বিএসএফ তাদের কদিন বাঁচাবে। পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে 47-এর পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে। 16% হিন্দু থাকে, হিন্দু শূন্য করতে চায়। 300 মিটার দূরে থানা, তারা কিছু টের পেল না, কিছু করলো না, চুপ করে থাকলো, প্রশ্রয় দিল, সাহায্য করলো যাতে মানুষ বিপদের মধ্যে পড়ে, এবং তারপর সেটাকে একটা দাঙ্গা দাঙ্গা মনোভাব লাগিয়ে দিয়ে রাজনীতি খেলা খেলবে বিজেপি আর তৃণমূল। পুলিশ মন্ত্রীর ফেইলিয়ারটা একেবারে স্পষ্ট। মিনিমাম মানবিক দায়বদ্ধতা থাকলে she must resign. হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্ট একদিকে যখন বিরোধীদের হাতিয়ার, তখন বড় সড় অস্বস্তিতে পড়ল তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী, মুন্না আগরওয়াল ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন পেহেলগাঁওয়ে কি হয়েছিল। পেহেলগাঁওতে পাক জঙ্গিরা ধর্ম নিশ্চিত করে কাউকে সিঁদুর দেখে, কাউকে কলমা পড়তে বলে, কারু শরীর পরীক্ষা করে 26 জন নিরীহ মানুষকে খুন করে। কিন্তু কেয়ার কাছে আমার প্রশ্ন থাকবে যে সুধাংশু ত্রিবেদী তিনি পেহেলগাঁওয়ে জঙ্গিহানার সঙ্গে সরাসরি তুলনা করছেন, পাকিস্তান পাক জঙ্গিরা করেছে, সেটার সঙ্গে মুর্শিদাবাদের তুলনা কেয়া কি মনে করে একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বিষয়টা যখন জাতের, বিষয়টা যখন ধর্মের, কোনো বাড়াবাড়ি নেই।
একেবারে এক ঘটনা ঘটেছে, সেটা শ্রীনগর হোক বা শামশেরগঞ্জ। শ্রীনগরেও ধর্ম বেছে বেছে 26 জনকে খুন করা হয়েছিল, আর শামশেরগঞ্জেও ঠিক একইভাবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয়েছে। এবং শুধু খুন নয়, একটু আগে পরের লাইনটা বলো যে ওখানেও কোনো নিরাপত্তা ছিল না, এখানেও কোনো নিরাপত্তা ছিল না। অবশ্যই আমি বলছি, ওখানে আমি পেহেলগামের ঘটনাটা অনেক আলোচনা করেছি, অনেক শোতে বলেছি, আবারও বলতে চাই যে নিশ্চয়ই কোথাও ফেলিয়ার ছিল হয়তো, কিন্তু এইখানে আমরা কি দেখলাম? অরূপ বললেন 300, বিষয়টা যখন 300-তে এসে দাঁড়ায় সুমন, 300 জন নাকি গ্রেপ্তার হয়েছে, আবার 300 মিটার দূরে থানা ছিল, মাত্র 300 মিটার দূরে। জোরে চিৎকার করলে অতজন মানুষের চিৎকার, আর্তচিৎকার, মৃত্যু চিৎকার থানার কাছে পৌঁছয়নি? পৌঁছেছে। থানা ছিল নিষ্ক্রিয়, থানা ছিল নিশ্চুপ। আমি বলছি না, এটাই রিপোর্ট, যেটা বলা আছে একদম টাইম ধরে ধরে বিকেল 4টের সময় পরপর দুদিন ফোন করেছে এবং বহুদিন বিকেল 4টে সেই ফোন পুলিশ তোলেনি। পরের দিন দুপুর একদম বিকেল 4টের সময় ফোন আসে, পুলিশের কর্ণকুহরে পৌঁছয় পরের দিন বেলা দুপুরে, অর্থাৎ যখন অপারেশন সাকসেসফুল। এবং কারা করছেন? প্রক্সি কাউন্সিলর মেহবুব আলম, উনি হচ্ছেন প্রক্সি কাউন্সিলর। কেন বলছে প্রক্সি? কারণ তার স্ত্রী কাউন্সিলর, এবং তার পুরো উপস্থিতিতে তিনি দাঁড়িয়ে থেকে ওইখানে ধ্বংসলীলা চালিয়েছেন। এবং পরবর্তীকালে আমরা যেটা শুনলাম যে রিপোর্টে, বিধায়ক, স্থানীয় বিধায়ক তার উপস্থিতিতে তিনি দেখেছেন যে এই হত্যালীলা, ধ্বংসলীলা, তাণ্ডবলীলা, হিন্দুদের বাড়ি ভাঙচুর, সেটা হচ্ছে কিনা। উনি যখন নিশ্চিত হয়েছেন হ্যাঁ হচ্ছে, উনি ফিরে গেছেন, অপারেশন সাকসেসফুল। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন রাজ্য সরকারের যে রিমান্ড রিপোর্ট, তাতে কিন্তু এক্স্যাক্টলি তুমি যা বললে এই রিপোর্টে যা আছে তার অনেক প্রতিফলন আছে। একেবারে লিডারশিপ অফ মেহবুব আলম বলে পুলিশের সুমোটো যে কমপ্লেন, সেখানে অবধি উল্লেখ আছে, কিন্তু ফল কি হয়েছে? আমি বলছি এই পুলিশের একাধিক রিপোর্টের সঙ্গে কিন্তু আজকের এই রিপোর্ট মিলে যাচ্ছে রাজ্য পুলিশের। আমি ফলের কথা বলছি, নিটফল শূন্য। আমি কেন বলছি নিটফল শূন্য? আপনার মনে আছে এই মুর্শিদাবাদের সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, জঙ্গ বলে একটা, ওয়াকাফের সময় জঙ্গ বলে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সম্ভবত তার নাম ইনজামামুল ইসলাম। সেই ইনজামামুল ইসলাম ধুলিয়ান পুরসভার চেয়ারপারসন, আজ পর্যন্ত সে গ্রেফতার হয়নি। তার বিরুদ্ধে গ্রেফতার তো বড় কথা, পুলিশ কোনো পদক্ষেপ পর্যন্ত করেনি। কেন? আচ্ছা, এইটা আমি তো বলছি বারে বারে, আমরা বলছি এটা স্টেট স্পন্সার্ড এই ধ্বংস চালিয়েছে, স্টেট স্পন্সার্ড হামলা চলেছে হিন্দুদের ওপর বেছে বেছে। আচ্ছা, বিষয়টা যাকে বহিরাগত, এবার আসে বহিরাগত তত্ত্বে সুমন। আমরা শুনলাম এই বহিরাগত তত্ত্বটা আমরা 2021 সালে শুনেছিলাম, যখন ভারতীয় জনতা পার্টির আমাদের সারা দেশের নেতারা যখন এসেছিলেন, তারা নাকি বহিরাগত। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন গোয়ায়, উনি কখনো গেছেন মেঘালয়, কখনো গেছেন ত্রিপুরায়, উনি বহিরাগত হননি, তখন তিনি গোয়ার মেয়ে, মেঘালয়ের মেয়ে বা ত্রিপুরার মেয়ে হয়ে গেছেন। আমরা পরে কি দেখলাম? বন্দে ভারতে ভাঙচুর, সেখানেও বহিরাগত। এইখানে দেখলাম বহিরাগত, যে এখানে নাকি বহিরাগতরা এসে ভাঙচুর চালিয়েছে। আজ যখন রিপোর্টে যখন বলা হয়েছে যে বহিরাগত নয়, তৃণমূলের গুন্ডারা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষমা চাইবেন? তার উচিত ক্ষমা চাওয়ার, যদি না চান তার যে ব্যর্থতা, সার্বিক ব্যর্থতার দায়ভার নিয়ে তিনি কি পদত্যাগ করবেন? কারণ তিনি পুলিশ মন্ত্রী হিসেবে, আমি বলছি রাজ্যপাল এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রক এখনো পর্যন্ত কি করেছে? এই প্রশ্ন তো উঠবে, নিশ্চয়ই উঠবে। স্বরাষ্ট্র মন্ত্রক ব্যবস্থা নেবে। আচ্ছা, স্টেট ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গে এটাতে কে দেখেন? আপনার মনে আছে সামান্য নবান্নের ওখানে সামরিক বাহিনী তারা একটা বোধহয় রুট মার্চ কিছু করছিল, তাদের মক ড্রিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত নবান্নে ছিলেন, কি নাকি এখানে কু হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, কু কি কা কি হবে আমি জানি না, কিন্তু এইখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্র দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তিনি যে বহিরাগতের তত্ত্ব বারে বারে খাড়া করেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগতের তত্ত্ব খাড়া করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 24-এর ভোটে কীর্তি আজাদ থেকে, ইউসুফ পাঠান থেকে, শত্রুঘ্ন সিনহা থেকে, সাকেত গোখেলে এই বহিরাগতদের পশ্চিমবঙ্গে নিয়ে আসেন। তাহলে বহিরাগত তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, উনি খালি জঙ্গি দেখতে পান, উনি খালি এখন তো আবার ইদানিং বিহারকে খারাপ দেখছেন, এই তত্ত্ব সম্পর্কে কি বলছেন? যে বিজেপির চশমাটা তো হিন্দু মুসলমান ন্যারেটিভের হয়ে বেরোবে না, খুব স্বাভাবিকভাবে কেয়ার বক্তব্যে সেটার প্রতিফলন থাকবে, কিন্তু কেয়া ভুলে যায় যে ওদের যাদের এমপি করে পাঠিয়েছে সাধ্বী প্রজ্ঞা, মালেগাঁও বোমা বিস্ফোরণে অভিযুক্ত, তার বিরুদ্ধে এনআইএ কি রিপোর্ট দিয়েছে, কি অ্যাকশন নিতে বলেছে, সেটা ওরা ভুলে যায়। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা সিদ্দিকুল্লাহটা মনে রাখি, আমরা সিদ্দিকুল্লাহটা মনে রাখি। আগে উত্তর দিন। আমি জানি আপনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে রাজ্যের বিধায়ক, তিনি 30% কে ভাসিয়ে দেবে বলেছিলেন, কি ব্যবস্থা নিয়েছেন? আমার প্রশ্ন, হুমায়ুন কবিরকে 2019 সালে বিজেপির টিকিটটা যেন কে দিয়েছিল, হাতে ধরিয়ে বিজেপির টিকিটটা কে দিয়েছিল? তখন হুমায়ুন ভালো, আর আজকে হুমায়ুন ভালো, তখন হুমায়ুন ভালো, আজকে কেয়ার কাছে হুমায়ুন ভালো। না না, আমি খারাপ না, খারাপ না ভালো, আবার তুমি খারাপ করে ভালো। অর্জুন সিং কি? অর্জুন সিং
এইটা দুই দলের বিতর্ক না শরিকি ঝগড়া আমি জানি না, কিন্তু দ্রুত একবার সিদ্দিকুল্লাহ নিয়ে এতক্ষণ কথা হলো, কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী? দেখুন, আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 করে কথা লাগবে, বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না, তো দেখবেন টনকটা কেমন নড়ে। বিস্ময়কর হচ্ছে যে ওই মন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা হয় না আর এই মন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা হয় না। আমি বলছি বারবার রিমান্ড লেটারের কথা হচ্ছে, এই রিমান্ড লেটারেও কিন্তু নিঃসন্দেহে অন্য কোনো মেহবুব আলমও হতে পারে, আমরা তো জানি না মেহবুব আলম তিনিই কিনা, কিন্তু পুলিশের সুওমোটো কমপ্লেনেও লেখা হচ্ছে মিসক্রিয়েন্টস আন্ডার দ্য লিডারশিপ অফ মেহবুব আলম আর্মড উইথ ডেডলি ওয়েপন্স লাঠি, হাসুয়া, স্টোন, ব্রিক্স এটসেট্রা অ্যান্ড ব্লক দ্য ডাকবাংলো মোড়, ন্যাশনাল হাইওয়ে 12। অর্থাৎ আমি জানি না ইনি তিনি কিনা, কিন্তু এই 300 জনের মধ্যে আদৌ কোনো প্রভাবশালীর বিরুদ্ধে, যারা লিড করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছে, তাদের কারুর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? এই প্রশ্ন আমাদের থাকবে, তার কারণ এই রিপোর্টে বারবার ছত্রে ছত্রে সেই প্রশ্নই তোলা হয়েছে। দেখুন, মুর্শিদাবাদে দাঙ্গার আগুন বহু ঘর পুড়িয়েছে, প্রাণ কেড়েছে। এবার সেই হাইকোর্টের তৈরি 3 সদস্যের অনুসন্ধান কমিটি রিপোর্টে সেই দাঙ্গা নিয়ে উঠে এলো বিস্ফোরক সব তথ্য। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে ধুলিয়ানে তাণ্ডবের নির্দেশ দিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। এই রিপোর্ট প্রসঙ্গে বিজেপি নেতাদের মুখে উঠে এসেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মেহবুব আলমের নাম। मैं इसको as it is read करना चाहता हूं। All the attacks were carried out on the Friday 11th of April from 2 p.m. onwards under the instructions of local councillor Mehboob Alam, and police and administration done nothing। तो ममता जी, ये तो आपकी पार्टी के बहुत महबूब नजर आ रहे हैं, आपकी पार्टी के बड़े प्रिय नजर आ रहे हैं, ये बात अब फाइंडिंग्स में बिल्कुल साफ हो गई। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অনুসন্ধান কমিটির রিপোর্টে স্থানীয় কাউন্সিলরের কথা বলা হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে মেহবুব আলম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তার স্ত্রী বর্তমানে তৃণমূলের কাউন্সিলর। বিজেপি মেহবুব আলমের নাম করলেও তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আমার নামে যে অভিযোগটা হচ্ছে যে আমি দাঁড়িয়ে থেকে করেছি, আমি দীর্ঘদিনের কাউন্সিলর এখানকার, আমাকে ভালোভাবে চেনে এলাকার লোক। বেদবনার মানুষ এই অভিযোগ করতে পারে না যে আমি দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছি, আগুন লাগিয়েছি। সেই অভিযোগটা বেদবনার লোককে করানো হয়েছে বিজেপি এবং আরএসএস দ্বারা, তারা পরিচালিত হয়ে বলেছে। শুধু কাউন্সিলর নয়, রিপোর্টে উঠে এসেছে বিধায়কের প্রসঙ্গ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অনুসন্ধান কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখেন, তারপরে চলে যান। তার পরের দিনও তাণ্ডব চলে। দাঙ্গার সময় আশ্রয় শিবিরে থাকা বহু আক্রান্তের মুখেও শোনা গেছিল এরকমই অভিযোগ। তৃণমূলের এমএলএ, এমপি, নেতা যত আছে সব ওরা সাপোর্ট দিচ্ছে। এখন অনুসন্ধান কমিটির রিপোর্টেও এই প্রসঙ্গ উঠে আসার পর এই নিয়ে সরব হয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। ব্যাপক ধরপাকড়, যারা এর সঙ্গে যুক্ত, যারা হামলা করেছে, 300-র বেশি ইতিমধ্যেই অ্যারেস্ট। তার মধ্যে 24 ঘন্টার মধ্যে 100 জনের বেশি অ্যারেস্ট। ধরপাকড়ের প্রসেস চলছে, কোনো অপরাধীকে রেয়াত করা হবে না। সব মিলিয়ে রিপোর্ট ঘিরে ফের তরজার কেন্দ্রে মুর্শিদাবাদের দাঙ্গা। আবির দত্ত, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে যাব। খটকাটা, আশঙ্কাটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে, ধরুন আমরা যারা আলোচনা করছি আর যারা টেলিভিশন সেটের সামনে বা নিজের নিজের মিডিয়ামে দেখছেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে যদি কোনো বিপদে পড়েন, ঈশ্বর না করুন, তাহলে কাকে প্রথম ফোনটা করবেন?
অবধারিতভাবে পুলিশকে। সেখানে সেই ফোনটি যদি বেজে যায় এবং এই রকম একটা ঘটনায় ক্রমাগত সেই দিন পরের দিন ফোন বেজে যায়, তারা যাবেন কোথায়? এবং সবথেকে বড় কথা আমি বলছি, পুলিশ শাসক বিরোধী কে কি যুক্ত আছে, কে বিপদে পড়েছে তা তো দেখার কথা নয়, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হ্রাস করার কথা। বিশেষ করে থানার এত কাছে, যেখানে পুরোটা কার্যত একটা লোকালাইজড অশান্তি, সেইখানে পুলিশ আসেনি। আজকে তদন্তের কথা হচ্ছে, কৌস্তব মানবে 40 দিন হয়ে গেছে। আমি বলছি যে যা নষ্ট হয়েছে, বাড়ি ভেঙে গেছে, সেই বাড়ি হয়তো আবার তৈরি হতে পারে, কিন্তু যে ভরসাটা পুলিশ প্রশাসন এবং খাঁকি উর্দির ওপর থেকে চলে গেল, সেটা কি চিরস্থায়ী? সেটা কতটা বিপজ্জনক, তার একটা অংশ যদি চিরস্থায়ী অনাস্থা হয়। সুমনদা, পুলিশ নিষ্ক্রিয় ছিল না, আমি আবার বলছি পুলিশ নিষ্ক্রিয় ছিল না, পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। কে রেখেছিলেন নিষ্ক্রিয় করে? যিনি 294টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি মুখ্যমন্ত্রী। আমি বলছি সুমনদা, এ রাজ্যে পুলিশ কি দাঙ্গাবাজদের, তুই প্রশ্ন করছিলে শুরু আগে, এ রাজ্যে পুলিশ কি দাঙ্গাবাজরা কি পুলিশকে ভয় পায় না? কি করে ভয় পাবে? এ রাজ্যে তো দাঙ্গাবাজদের সরকার চলছে। অন্য কোথাও ছেড়ে দাও সুমনদা, কলকাতার ওসিদের সাথে কথা বলো, সামান্য একটা পকেট মার ধরলে এমএলএ ফোন করে, কাউন্সিলর ফোন করে, 5 মিনিটের মধ্যে তাকে ছেড়ে দিতে হয়। তুমি যে কোনো ওসিদের ফোন করো। আমরা বলছি না সব তৃণমূল খারাপ, তৃণমূল সব ক্রিমিনাল আমরা বলছি না, কিন্তু সব ক্রিমিনালরা তৃণমূল কংগ্রেস, সব পকেট মাররা তৃণমূল কংগ্রেস, সব চিটিংবাজরা তৃণমূল কংগ্রেস। আজকে আলোচনা হচ্ছে এখানে, দেখবে শিট রিপোর্টে দিয়েছে, মাঝে বলিনি ভাই এত উত্তেজিত হয় না, রিপোর্টে এসছে যে ওখানে জলের লাইন কেটে দেওয়া হয়েছিল। সুমনদা, ঘটনাটি কি নতুন? ঘটনাটা নতুন নয়। বাসন্তী কলোনি যখন বেলেঘাটায় পুড়ছিল, তখন তৃণমূলের অটো ইউনিয়ন কলকাতা শহরে, সে চিত্র তুমি দেখাতে পারো ফাইল থেকে, তৃণমূলের অটো ইউনিয়ন ফায়ার ব্রিগেড আটকে দিয়েছিল বাসন্তী কলোনি পড়ার সময়। আমরা বলছি অরূপবাবু খুবই উত্তেজিত আজকে, তো কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। অরূপবাবুরা দ্বিতীয় দফায় আসিয়া প্রমাণ করিলেন জেলে থাকা শেখ শাহজাহানরাই ওনার নেতা। আজকে শেখ শাহজাহানের হয়ে সাফাই গাইতে শুনলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে। এখন প্রশ্নটা হচ্ছে সুমনদা, গোটা দেশেই তো ওয়াকফ নিয়ে মুভমেন্ট হচ্ছে, ওয়াকফ নিয়ে আন্দোলন তো গোটা দেশে হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার মতো পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটলো, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে ভাষায় কথা বললেন, মমতা ব্যানার্জিরা যেভাবে ইসলামিক মৌলবাদী শক্তিকে নামিয়ে দিল, তাতে কি মনে হচ্ছে? আমার তো খানিকটা মনে হচ্ছে দেশের বিজেপি চায় এমনভাবে ওয়াকফ আন্দোলন পশ্চিমবাংলায় হোক যাতে ওয়াকফ আন্দোলন বন্ধ হয়ে যায়। তুমি পশ্চিমবাংলার কোথাও শান্তিপূর্ণভাবে ওয়াকফ আন্দোলন করতে পারবে না। কোনো সংখ্যালঘু ভাই বোনেরা তারা আন্দোলন করতে পারবে না, কারণ মমতা পুলিশকে নির্দেশ দিয়েছে পশ্চিমবাংলায় ওয়াকফ আন্দোলন করা যাবে না। আরএসএস এর দুর্গা তো দিনের পর দিন ওয়াকফ আন্দোলন বিভিন্ন পকেটে হয়েছে, তার কয়েকটা হিংসাত্মক হয়েছে এবং দীর্ঘমেয়াদী হয়েছে, যেটা মারাত্মক, যেটা প্রশাসনের শুরুতেই আটকানো উচিত ছিল। আমি বলছি তো কথা, কিন্তু তো উল্টোটা বলছো। ওয়াকফ আন্দোলন হচ্ছে, কোথাও এরকম ঘটনা ঘটছে নাকি? চন্দন দাস হরগোবিন্দ দাসের বাড়িতে গিয়ে মীনাক্ষী আর মোহাম্মদ সেলিম যখন বসে আছেন, ওর পরিবার বলছে 4 ঘন্টা পুলিশকে চেষ্টা করেছি। আচ্ছা সুমনদা, আমরা তো এখানে শো করেছি, একদম 2 দিন 3 দিন এটা নিয়ে আমি আপত্তি করছি না, একদম 4 ঘন্টা ছিল, 2 দিন 3 দিন পুলিশ হচ্ছে, তার কোনো এজেন্ডা ছিল না। কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রথম স্টেটমেন্ট কি সুমনদা? মুখ্যমন্ত্রীর প্রথম স্টেটমেন্ট হচ্ছে ওখানে তো এমপি ঈশা খান চৌধুরী। আরে মানে কি? কংগ্রেসের এমপির কাজ পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দেখা। আসলে কি ঘটনা? ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা এই দাঙ্গার সাথে যুক্ত, আর এইখানে দাঙ্গা করানো হয়েছে। দাঙ্গা হলে কার লাভ হয়? বাংলায় যদি হিন্দু মুসলমান আলাদা হয়ে যায় তাহলে কার লাভ? বিজেপি চায় হিন্দুদের ভোট, তৃণমূল কংগ্রেস চায় মুসলমানের ভোট। আর আমরা কি বলছি? আমরা বলছি মেডিক্লেমের এবছরের দামটা কত হয়েছে? ন্যাশনাল ইন্স্যুরেন্সের, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম এজেন্ডার বাইরে চলে যায়। এখন দেখুন গায়ে লেগেছে খুব স্বাভাবিকভাবেই। আমি বলছি মুখ্যমন্ত্রী ক্লোজ করলেন পুলিশকে কখন সুমনদা? তুমি খেয়াল করেছো? যখন মুর্শিদাবাদে গিয়ে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবারের সাথে ছবি তুলতে পারছেন না, ছবি তোলার দায়িত্ব দিয়েছিলেন পুলিশকে, তখন পুলিশকে ক্লোজ করা হলো। এখানে ন্যূনতম বলপ্রয়োগ যে বললো না, আমি তো বলেছি ওর নাম সুপ্রতিম সরকার না, ওর নাম তৃণমূল সরকার। ও তো গেছিল ওখানে, ও তো মুর্শিদাবাদে উপস্থিত হয়েছিল,
তারা কি ভূমিকা নিয়েছে? কোনো ভূমিকা নেয়নি, নীরব ছিল। আমি একটা জিনিস জানতে চাইছি, আমি যতটুকু জানি চন্দন দাস, হরগোবিন্দ দাসের পরিবার সম্ভবত সিপিআইএম এর সমর্থক ছিল, সিপিএমই দাবি করেছিল। তো সেই সিপিআইএম এর সমর্থক পরিবার তারা আলিমুদ্দিনের শেল্টারের ভরসা পেলেন না, বিজেপি শেল্টারে চলে গেলেন সল্টলেকে গিয়ে। এইটা কোন দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে সিপিএম এর প্রতিনিধি ব্যাখ্যা করবে আমি জানি না। দ্বিতীয়ত আমার বক্তব্য খুব পরিষ্কার, আজকে ওয়াকফ আন্দোলনকে এই রকম ভাবে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করলেন বামপন্থীবাদীরা। এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে, এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে। ওয়াকফ আন্দোলন থেকে সাজা হয়েছে, ওটা সাজা হয় শান্তিপূর্ণ, সাজা হয় কেন? একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, সেটাকে গোটা আন্দোলনকে আমার একটা মন্তব্য আছে, আমি হোল্ড করলাম। আগে কি আছে? অথচ ভাইজানদের সঙ্গে নিয়ে তারা রাজনীতি করে, ভোটে লড়ে। বামপন্থীরা সাম্প্রদায়িক রাজনীতি করে না। মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদে গিয়ে দাঁড়াতে হয়, তিনি কি দেখায় দাঁড়ান না? তারা কি মুর্শিদাবাদে স্বাভাবিকভাবে সেখানে তিনি জানেন কোথায় ভোট? আমি জিজ্ঞেস করছি, মানেটা আপনারা বলবেন বামপন্থীরা সাম্প্রদায়িক রাজনীতি করে না, অথচ তারা সবসময় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে জাতের জন্য মরতে হয়েছে, ভাতের জন্য মরতে হয়নি। এটাই আমি ওয়াকফ আন্দোলন নিয়ে এত কথা হচ্ছে, আমি দ্রুত একবার ওয়াকফ আন্দোলন নিয়ে। হ্যাঁ নজরুলদা, নিশ্চয়ই। আমার বাড়ির কাছে কেয়া ঘোষের বাড়ি, তা আমি কোনো বিপদে পড়ে যদি কেয়া ঘোষের বাড়িতে আশ্রয় নেই, তাহলে আমি কি বিজেপি হয়ে যাব? অরূপ যদি উত্তরটা দেয়, আপনি একটা নির্দিষ্ট দল করেন, আপনি সাধারণ মানুষ, আপনি কোনো নির্দিষ্ট দলের সমর্থক নন। আপনার বাড়ি আক্রান্ত হয়েছে, আপনি আগে কার কাছে যাবেন? তার মানে আপনার নেতার কাছে আপনার ভরসা নেই। আপনি জানেন আপনার বাবা ভোটটা বিক্রি করে দিতে হবে জানি করেছে। আপনার বাবা কি লাগে? কি লাগে? ভেরি সিরিয়াস নোট, আমি এখান থেকেই বলছি, খুব পরিষ্কার ভাবে ওয়াকফ আন্দোলন একাধিক জায়গায় হয়েছে, কিন্তু মুর্শিদাবাদে এই ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হিংসা করা হয়েছে। আমি পরিষ্কার, পদাধিকারী, তৃণমূল নেতা এবং ধুলিয়ান চেয়ারম্যান মোহাম্মদ ইনজামুল ইসলাম বহুবার এই অনুষ্ঠানে তার বক্তব্য দেখিয়েছি। এলানে জং শব্দটাকে কিভাবে ব্যবহার করে প্রকাশ্যে যা বলেছেন, সেটাকে হিংসায় ইন্ধন যোগানো নয়। আমি শুধু জানতে চাইব যে এই মোহাম্মদ ইনজামুল ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আমাদের প্রশাসন। দেখুন, ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জং। এলানি জং, আজকে থেকে আমাদেরকে এলানি জংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। আমাদেরকে আঘাত দিও না, আমাদেরকে যত তাড়াবেন আমরা তত তাড়বো। প্রথম দিন থেকে আমরা এই অনুষ্ঠানে বলেছি যে কোনো বিলের বিরুদ্ধে, কোনো আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায় একবার নয়, গণতান্ত্রিক দেশে 100 বার আন্দোলন হতে পারে, কিন্তু সেই আন্দোলন হিংসাত্মক চেহারা নিয়ে মানুষের সম্পত্তি, মানুষের প্রাণহানির কারণ হতে পারে না, পিরিয়ড। এবং যদি সেখানে হয়, প্রশাসনের দায়িত্ব সেটাকে রোখা। আমি বলছি, আমি যখন এটা লক্ষ্য করবেন, মুর্শিদাবাদের অশান্তির আগে তিনি এলানে জং, যুদ্ধ ঘোষণার কথা বলছেন। যুদ্ধে কি গান্ধীবাদী রাস্তার হাঁটার কথা বলেছিলেন? তারপরে স্পেসিফিক্যালি এই বক্তব্য আসার পর প্রশাসন এই ভদ্রলোকের বিরুদ্ধে, এই পদাধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, এই প্রশ্ন আমার সেদিনও ছিল, আজও আছে। আমার পরের বক্তা শুভময় মৈত্র, আমি শুভময়দের কাছে যাব যে সাধারণভাবে আমি অরূপের সঙ্গে একটা জায়গায় একমত যে দিল্লি থেকে যে কমিটিগুলো আসে তার মধ্যে সদস্যদের মধ্যে এমন একাধিক ব্যক্তি থাকেন যার ট্র্যাক রেকর্ড এবং সেই মুহূর্তের এক্স হ্যান্ডেল কিংবা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলে চমকে উঠতে হয়। একেবারে সরাসরি দিল্লির শাসক দলের ঘনিষ্ঠ শুধু নন, সমর্থক, হয়তো পদাধিকারীরও, তারাও কমিটিতে ঢুকে পড়েন। সেখানে অরূপদের বলার সুযোগ থাকে এবং তারা বলে, এবং যথার্থই বলে, যে এইটা রাজনৈতিক অঙ্গুলি হেলনে চলে। কিন্তু কলকাতা হাইকোর্টে গঠিত এই এসআইটি নিয়ে কথা কিছুতেই বলা যাবে না। কারা এসআইটির সদস্য? এই যে এসআইটির রিপোর্ট নিয়ে আমরা এত আলোচনা করছি, এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং, দুজন বাকি সদস্য একেবারে এ রাজ্যের সত্য অর্ণব ঘোষাল, ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিসের সদস্য সচিব, এবং সৌগত চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার। আমি বলছি, দুজন রাজ্যের দুটো বডির প্রতিনিধি, তাদের কাছে হাইকোর্ট, ঠিক যেরকম ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হয় বহু বছর, 2 দশক আগে আমি একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য ছিলাম, ঘটনাস্থলে গিয়ে তারা বসে বসে রিপোর্ট তৈরি করেন না, সমস্ত ভিকটিমদের সঙ্গে কথা বলে পুঙ্খানুপুঙ্খ বয়ান নিয়ে
সহমতের ভিত্তিতে রিপোর্ট জমা দেন। অর্থাৎ এটাকে এক কথায় শুভময়দা কেন্দ্রীয় রিপোর্ট বা পলিটিক্যালি মোটিভেটেড রিপোর্ট বলা যাবে না। এই কমিটি, এই এসআইটি তৈরি করেছেন কলকাতা হাইকোর্ট, ঠিক যেমন সেই বাক কমিটি তৈরি করে দিয়েছিলেন যে বাক কমিটির রিপোর্ট এই বিরাট শিক্ষা দুর্নীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। মানবেন শুভময়দা? সুমনবাবু, এমন একটা পরিস্থিতি আসে, ধরুন খুব আহত একজন মানুষকে একজন ডাক্তারবাবু চিকিৎসা করছেন দুর্ঘটনায়, এবং সেই চিকিৎসার সময় ডাক্তারবাবুর নিজের মনেও কিন্তু কষ্ট হতে পারে, কিন্তু তার সেইখানে অপারেশনটা তো ঠিক করে করতে হবে। ফলে বারবার যে আলোচনাগুলো উঠে আসছে আমাদের সামনে বারবার, এবং বিশেষ করে যখন এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে, তখন আমাদের কিন্তু একটু আবেগ বহির্ভূত একটা বিশ্লেষণের জায়গায় যেতে হবে। এবং সেই আবেগ বহির্ভূত বিশ্লেষণের জায়গায় 3 জন মানুষের একটা কমিটি আমাদের আইন ব্যবস্থা ঠিক করে দিয়েছে। তারা কিছু পর্যবেক্ষণ রেখেছেন। আমরা সেই জায়গাটায় দেখি কি বলছে পর্যবেক্ষণ বলছে হিংসা আটকাতে কোনো চেষ্টা করা হয়নি, একেবারে পরিষ্কার। অর্থাৎ তার বেশ 2-3 দিন আগের থেকে একটা প্রচণ্ড উত্তেজনার পরিস্থিতি ছিল, সকলে জানতেন কি কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যখন একটা দুর্ঘটনা ঘটে আগে থেকে তো জানা থাকে না, কিন্তু তারপরে কিন্তু জানার পরও ব্যবস্থা নেওয়া হয়নি। এবং সেদিনের ঘটনা যতটা আমরা দেখেছি, আমরা যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি, তাতে হিংসা আটকাতে কোনো চেষ্টা করা হয়নি। এই দায়িত্ব রাজ্য সরকারের। পুলিশ দর্শকের ভূমিকায় ছিল, তারা লিখছেন। এবং এই যে অবজারভেশন আমরা টেলিভিশন চ্যানেলে বারবার দেখেছি। পুলিশের গাড়ি যেভাবে পোড়া দেখানো হয়েছে, সেগুলো নিশ্চয়ই আমার ধারণা ফটোশপ করে বানানো নয়। এইখানে আমার বক্তব্য কোথায় আলাদা হচ্ছে বিষয়টা, সেটা হচ্ছে, এবং বিশেষ করে আমি তুলনা করব 80-90-এর দশকে যখন বামফ্রন্ট ক্ষমতায়, কংগ্রেস বিরুদ্ধে, তার সঙ্গে তুলনা আনব। দেখুন আজকে রাজনৈতিক নেতাদের কি অবস্থা। টেলিভিশনে আমরা দেখেছি তৃণমূলের জনপ্রতিনিধিরা পালিয়ে এসেছেন আপনার টিভি চ্যানেলে, তারা সামলাতে পারছেন না। সিপিআইএম ক্ষমতায় নেই, তাদের নেতারা গেছিলেনও তারপরে, কিন্তু তাদের এত বড় কোনো নেতা নেই যিনি বলতে পারেন দাঙ্গাকারীদের মাথা ভেঙে দাও। আজকে কংগ্রেসের কাছাকাছি অঞ্চলে একজন সাংসদ ছিলেন, তাকে কয়েকদিন পরে পাওয়া গেল। বিজেপি নেতারা পরে গেলেন, কিন্তু তাদের ভূমিকা কত জোরদার হওয়া উচিত ছিল। তারা কিন্তু কেন্দ্রের ক্ষমতায় যে ধরনের দাপট নিয়ে তারা সামলাতে পারলেন না। তার কারণ পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই যিনি সামনের থেকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কথা বলবেন এবং সাধারণ মানুষ শুনবেন। পুলিশের কথা বলছি না, রাজনৈতিক নেতাদের ভুল ভাবনার কথা বলছি না, বলছি সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ নেই। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও, যার কথা প্রচুর মানুষ শোনেন, তারও কথা বলতে অনেকটা সময় লেগেছে। তুলনা করতে হবে 1988 কাটরা মসজিদের ঘটনা, একটু ইতিহাস খুঁজে দেখতে হবে। অনেক সমালোচনা বামফ্রন্ট সরকারের করা যেতে পারে, কিন্তু দুটো জিনিস, 1968 সালের সেই ঘটনার পর জ্যোতি বসু 4 জন মন্ত্রীকে সেখানে পাঠিয়েছিলেন, বলেছিলেন ফিরবে না যতক্ষণ না শান্তি ফেরে। আমাদের এখানে কাকে কাকে পাঠানো হয়েছে? দ্বিতীয়, আব্দুল বারী সেই সময় যে সংখ্যালঘু সংগঠন যারা কিছু ঝামেলা পাকিয়েছিল, তাদের বিরুদ্ধে বলেছিলেন আমরা তোমার কথা শুনি না। আব্দুল বারী তিনি গ্রন্থাগার মন্ত্রী ছিলেন, প্রথা বহির্ভূত গ্রন্থাগার মন্ত্রী। আর আজকে আমি তাদের জায়গায় দেখছি, শিক্ষার সঙ্গে তো গ্রন্থাগার যুক্ত, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি দেখছি। মুশকিলটা কোথায় হচ্ছে? আর 1 মিনিট। গত শতকের 80-90 দশকে বাম এবং কংগ্রেস দুটো দল ধর্মনিরপেক্ষতার নীতি নিয়ে চলত, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সংখ্যালঘু তোষণের। আর আজকের পশ্চিমবঙ্গে সরকার এবং বিরোধী রাজনীতি এবং প্রশাসনিক যে বিষয়গুলি, তাতে প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় উপাদানগুলি স্পষ্ট, এতটাই যে আজকে বামপন্থী দলগুলোও কিন্তু গুলিয়ে ফেলছে। আজকে অমর্ত্যলোক ব্যানার্জি গণশক্তির সম্পাদকীয় কি লিখছেন? আমাদের দেশের সংস্কৃতি, দেশের অতীত জ্ঞান ভাণ্ডারকে কাজে লাগিয়েই হর্ষইটা গণশক্তির সম্পাদক এবং তার পাঠকদের পড়তে অনুরোধ করব, লাগিয়েই মৌলবাদী ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ঠিক কোথার থেকে কিভাবে হয়েছিল, বামপন্থী নেতৃত্ব, গণশক্তির সম্পাদকীয় যারা আছেন তাদেরকে পড়তে হবে। এবং এই লেখাগুলো কি বোঝাচ্ছে? যে বামপন্থীরাও সামনের লড়াই কোনো একটা কারণে চাপে পড়ে যাচ্ছেন কিনা। এবং শেষ কথা, ভাববাদী দর্শনের বিরোধিতায় ভাববাদী দর্শন থেকে কিছু কথা তুলে এনে তাকে প্রগতিশীলতা বলা কিন্তু
ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই হতে পারে না। সমস্ত রাজনৈতিক দলকে বিষয়টা বিশ্লেষকের দৃষ্টিতে, একটা ডাক্তার যেভাবে একজন রুগীকে অপারেট করেন সেই দৃষ্টিভঙ্গিতে ভাবতে হবে। ধন্যবাদ শুভমদা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়েছেন যে বামপন্থী নেতৃত্বকে গণশক্তি পড়তে হবে, কিন্তু বামপন্থী কর্মীরা গণশক্তি করলে তো কম চমকে যাবে। প্রথম পাতায় মোদিজির সাথে পিনারাই বিজয়নের ছবি, বড় বড় বিজ্ঞাপন। ভোটের দিন বিকশিত ভারতের লক্ষ্যে মোদিকে ভোট দিন, ভোটের দিন বিকশিত ভারতের লক্ষ্যে পার্টির মুখপাত্র, পার্টির মুখপাত্র, পার্টির মুখপাত্র ভোটের দিন বিজেপিকে ভোট দিন। গণশক্তি হবে, নিউজ পেপার আমার একটা বক্তব্য হচ্ছে শুভময়দা চমৎকার বলেছেন। আমার খালি একটা বক্তব্য দড়িয়ে দিতে চাই যে একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই দল যে দল প্রথম থেকে অবিচ্ছেদ্যভাবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস শুধু তাদের পরিবার নয়, তাদের এক্সটেন্ডেড পরিবারের সঙ্গেও আছে, এমনকি তাদের সল্টলেকে বাড়িতে রাখা এবং তারপরে কিভাবে কিডন্যাপ করা তাদের চক্রান্ত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আপনার নিশ্চয়ই মনে আছে। আর দ্বিতীয় একটা কথা বলতে চাই, উনি বললেন বামেরা ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক, খুব সুন্দর, কিন্তু তাসলিমা নাসরিনকে এই বাম আমলেই কিন্তু বাংলা ছেড়ে চলে যেতে হয়েছিল সুমন, এটাও মনে করি। বেশ, এতজনের ভূমিকা নিয়ে কথা হচ্ছে। আজকে ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী তিনি বলছেন কোট আনকোট, কেউ তো দাঙ্গা করবেই, এটা তো তার কাজ। অপারেশন দাঙ্গা আমরা কেন করব? দাঙ্গা প্রসঙ্গে নাম না করে এইভাবে আজকে রাজনৈতিক কটাক্ষ। পাশাপাশি তিনি বললেন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে, মালদায় সাম্প্রদায়িক হিংসা কেন হয়? কেউ করলেই আমাকে কেন করতে হবে? ডিএম এসপিকে ভালো করে নজর রাখতে হবে। আমি বলছি মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখাবো এবং সেই নিয়েই বিশ্বনাথের কাছে প্রশ্নে আসবো। তার আগে প্রতিবেদন। কেউ তো করবেই, তার তো এটা কাজ, অপারেশন দাঙ্গা, তা আমরা কেন করব? ওনার মুখটা এখন শুধু পশ্চিমবঙ্গের অপশাসনের কালিতে কালিমা লিপ্ত হয়ে গেছে। কখনো মালদার মোথাবাড়ি, কখনো মুর্শিদাবাদ। সাম্প্রতিককালে বারবার হিংসার আগুনে জ্বলে উঠেছে রাজ্যের নানা প্রান্ত। বিরোধীদের কড়া সমালোচনা ও আক্রমণের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও তৃণমূল। বারবার তাদের বিরুদ্ধে দাঙ্গাকারীদের প্রতি নরম মনোভাব নেওয়ার অভিযোগ উঠেছে। এই আবহেই উত্তরকন্যার প্রশাসনিক সভা থেকে এই প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার কমিউনাল রাইটস কেন হয়? কেউ করলেই আমাকে করতে হবে? কেউ তো করবেই, তার তো এটা কাজ, অপারেশন দাঙ্গা, তা আমরা কেন করব? এটাকে ডিএমএসপিদের ভালো করে নজর রাখতে হবে, ঠিক আছে? এবার মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তর দিতে হবে যে মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত। রাজ্যে একের পর এক দাঙ্গা এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু, জানিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আসন্ন বিধানসভা ভোটেও কি সাম্প্রদায়িক হিংসা নির্ণায়ক হয়ে উঠতে পারে? এই জল্পনার মধ্যেই 24 ঘন্টা আগেও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এ নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। যারা দাঙ্গা করে তারা দাঙ্গা নিয়ে জন্মায়, তারা মানুষের ভালো চায় না। দাঙ্গা হলে ঘর পুড়বে, ঘর জ্বলবে, মানুষ মরবে, রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি স্বস্তি চাই, আমি শক্তি চাই, আমি ভক্তি চাই, আমি সংকট থেকে মুক্তি চাই। পুলিশ মন্ত্রীর ফেইলিয়ারটা একেবারে স্পষ্ট। মিনিমাম মানবিক দায়বদ্ধতা থাকলে শি মাস্ট রিজাইন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, আর তার আগে হিন্দু মুসলমান দাঙ্গা নিয়ে চাপানুতোর চড়ছে। আশাবুল হোসেন, শিবাশিস মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথদার কাছে আসবো। একেবারে পাশাপাশি দুটো স্পষ্ট মত। একটা নজরুলদা যে একেবারে নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ চোখ বন্ধ করেছিল, বহু মানুষ এই টেস্টিমনিতে বা অন ক্যামেরাও সেই কথা বলছেন। পাশাপাশি আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর তোপের মুখে সেই পুলিশই পড়ল। অর্থাৎ পুলিশ অনিয়ম করে থাকে তর্কের খাতিরে যদি ধরে নিই, রাজনৈতিক উদ্দেশ্যে এই দলদাসত্ব করতে গিয়ে আজকে কাঠগোড়ায় কাকে উঠতে হলো বিশ্বনাথদা? সেই পুলিশকে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে নজর দিন ডিএমএসপিরা, আরও অ্যাক্টিভ হতে হবে আইবিকে। এখন কথা হচ্ছে যে যাদের নিষ্ক্রিয়তায়, যাদের সম্পূর্ণ অনুপস্থিতিতে, যারা ঘটনাস্থল থেকে রাতারাতি বেপাত্তা উধাও হয়ে গেল, আজকে তাদের কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আজ অবধি? 40 দিন অতিক্রান্ত এই ভয়াবহ ঘটনায়, সে প্রশ্ন তো উঠবেই। আমি সাপ হয়ে কাটবো, ওজা হয়ে তোমাকে ঝাড়বো। আমি পুলিশকে বলবো তুমি নিষ্ক্রিয় থাকো, আমি
মানুষের সামনে পুলিশকে মানে তিরস্কার করে বোঝাবো যে আমি কতটা রাজধর্ম পালন করছি। ফলে আমি সাপ হয়ে কাটবো, ওজা হয়ে ঝাড়বো তোমাকে। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, গুজরাটের দাঙ্গার সাথে মুর্শিদাবাদের দাঙ্গার একদম পরিষ্কার সাযুজ্য আছে। গুজরাটে যেভাবে মিলিটারি পুলিশকে আটকে দিয়ে হিন্দুত্ববাদীরা নেমেছিল নিধনে, নরনিধনে, ঠিক একইভাবে পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে, ঘন্টার পর ঘন্টা নিষ্ক্রিয় করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাংশ নেমেছিল সরাসরি হিন্দুদের বেছে বেছে বাড়ি আগুন লাগাতে, নিধন করতে। ফলে এটা শাসক দলের চূড়ান্ত একটা অত্যাচারের আরেকটা নিদর্শন। আমাদের রাজ্যে শাসক কেন এত অত্যাচার করে আপনি আমায় বলতে পারেন? যে যখন শাসন করে কেন এত অত্যাচার করে? বছরকে বছর আমরা শাসকের অত্যাচার নিয়ে শুধু কথা বলতে হয়। আমি আপনাকে খুব পরিষ্কার করে বলছি যে দিনের পর দিন যখন এই ঘটনাগুলো ঘটছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন বহিরাগত তত্ত্ব। আজকে তো রিপোর্ট থেকে যে পাওয়া যাচ্ছে পরিষ্কার এটা আমাদের এখানকার এক শ্রেণীর মানে দাঙ্গাবাজরা এটা এই কাজটা করেছে। দিনের পর দিন আপনি বহিরাগত তত্ত্ব দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন। তার পুলিশের রিপোর্টই বলা হয়েছিল 400 মিটারের আশেপাশে আততায়ীরা ছিল, তাদের বাড়ি প্রতিবেশীরা কার্যত মেরেছে। এবং সুমনদা, পেহেলগাঁওয়ে যেমন হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, এখানেও বেছে বেছে 113টা হিন্দু বাড়ি শুধু পুড়িয়ে দেওয়া হয়েছে তা নয়, যাতে পোড়া বাড়িগুলো যাতে জল দিতে না পারে তার জন্য পাইপলাইন পর্যন্ত বন্ধ করা হয়েছে। এবং মেয়েরা তাদের সম্ভ্রম যাতে মানে ঢাকতে না পারে তার জন্য তাদের বস্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, একটা বস্ত্র রাখা হয়নি। যখন তারা আশ্রয় নিল ইয়েতে মালদাতে, সেই আশ্রয়স্থল থেকে কার্যত জোর করে পুলিশ টেনে হিসে তাদেরকে আবার বাড়িতে পাঠানো হলো, দেখানোর চেষ্টা করা হলো যে ভাই আমাদের সব ঠিক আছে। কারণ তখন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে যে স্বাধীন বাংলাতে, মানে স্বাধীন ভারতবর্ষের এই বাংলাতে আবার দেশভাগের মতন হিন্দুরা অন্য একটা রাজ্যে, পাশের রাজ্য এবং পাশের জেলাতে আশ্রয় নিচ্ছে ত্রাণ শিবিরে। মানে এটা কোন রাজধর্ম? মানে সেই সময় আপনারা মানে নরেন্দ্র মোদীর কথা বলেছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নরেন্দ্র মোদীর সাথে সমার্থকভাবে কেন ব্যবহার হবে না? একই ব্যাকেটে ব্যবহার হবে। আপনি রাজধর্ম পালন শুধু করেননি তা নয়, আপনি দিনের পর দিন মিসলিড করেছেন। আমাদের পশ্চিমবাংলা একটা অ্যাটলিস্ট একটা গর্বের জায়গা ছিল হিন্দু মুসলিম একসাথে বসবাস করার। আপনি 30% ভোটের জন্য দিনের পর দিন আইন হিন্দুদের জন্য একরকম, মুসলিমদের জন্য একরকম, সুযোগ সুবিধা সংরক্ষণ হিন্দুদের জন্য একরকম, মুসলিমদের জন্য একরকম। দিনের পর দিন বিরোধী দল থেকে অভিযোগ করা হয় যে মানে আইন মানে 30%-এর জন্য একরকম আর হিন্দুদের জন্য আরেক রকম। এবং সেখান থেকে বিরোধী দলের জায়গা থেকে পোলারাইজেশন, হিন্দু পোলারাইজেশনের চেষ্টা করা হয়। আমি আপনাকে পরিষ্কার করে বলছি যে সদ্ভাবনা হিন্দু মুসলিমরা বছরকে বছর পালন করেছে, শুধু 30% ভোটের জন্য আপনি সর্বনাশ করে দিলেন। আপনি শাসন ক্ষমতায় থাকার জন্য সেটাকে নিয়ে তছনছ করলেন। দিনের পর দিন আপনি মানে 30% ভোট পাওয়ার জন্য একটার পর একটা উদ্যোগ এমনভাবে নিচ্ছেন যেখান থেকে আমাদের সমাজ বিভাজিত হচ্ছে। কেন আপনি সেদিন, সুমনদা, কেন সেদিন আপনি আমায় বলুন যে কারণ অকারণে আপনি শুরু করেছিলেন ইমাম ভাতা দিয়ে, যার পোলারাইজেশনের রাজনীতির সুযোগ বিজেপি নিয়েছে। এবং একই সাথে সুমনদা বলতে চাই যে আমরা তো ভেবেছিলাম যে কলকাতা হাইকোর্ট বলেছিল যে এনআইএ তদন্তের জন্য আপনারা অপেক্ষা করবেন কেন? নরেন্দ্র মোদীর সরকার এবং শুভেন্দু অধিকারীরা কলকাতা হাইকোর্টে গেল, কলকাতা হাইকোর্টের বিচারপতি, মাননীয় বিচারপতি বললেন যে এনআইএর আইনের অনুসারেই আপনারা নিজেরা যেতে পারেন। আমার প্রশ্ন হলো যে সত্যি কি বিজেপিও চায় যে যারা নির্যাতিত হিন্দু হলো তাদের ন্যায় বিচারটা এনআইএ তদন্ত যদি হতো সুমনদা, আজকে 100-র বেশি তৃণমূলের নেতা অ্যারেস্ট হয়ে যেত। যে মামলার কথা বিশ্বনাথদা বলছেন সেটা মাননীয় বিচারপতি সোমেন সেনের এজলাসে, যেখানে এনআইএ বলে যে কেন্দ্রের নির্দেশ পেলে আমরা তদন্ত শুরু করতে পারি, তখন কেন্দ্রের নির্দেশ নেই, এ কথা এজলাসে স্পষ্ট জানিয়ে বিশ্বনাথদার ভোটের অঙ্কের কথাটা সেলফ কন্ট্রাডিক্টরি এই কারণেই, কারণ মুর্শিদাবাদ এমন একটা জেলা যেখানে কার্যত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্তৃত্ব নিরঙ্কুশ। সংসদ তৃণমূলের, জেলা
জেলা পরিষদ তৃণমূলে ভাই তোমার অ্যাডমিনিস্ট্রেশন কাজ, এসপি কাজ, এবার সেই জায়গায় কথা বলে, এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি ভোটের অঙ্কে পোলারাইজ রাজনীতি হয় তাহলে একটা রাজনৈতিক দলেরই লাভ, সেটা ভারতীয় জনতা পার্টি। তাই বিশ্বনাথ দা এই ভোট ব্যাংকের তত্ত্বটাই দ্বিতীয়ত বিশ্বনাথ দা বক্তব্য শুনতে শুনতে বুঝতে পারছিলাম না যে বিশ্বনাথ দা দেখলাম খুব সুন্দর লাল রঙের একটা জহর কোট পরে এসেছেন, সাদা আর লাল মিশিয়ে, মানে লালের পক্ষে বলতে সাদা লাল মিশিয়ে গেরুয়া হয়ে যাচ্ছে। কোন আমি আসবো দেখুন হ্যাঁ আমি আসবো কে আর কাছে, কিন্তু খুব ইন্টারেস্টিং যে কখনো বিশ্বনাথ চক্রবর্তী তৃণমূলী, কখনো বিশ্বনাথ চক্রবর্তী বিজেপির, কখনো বিশ্বনাথ চক্রবর্তী, আজকে দেখছি দুজনে এখনো কে বলেনি কিন্তু অরূপ বলছে যে বামপন্থী। শোনো না, দেখুন আমি তিনটি জায়গা আমার কাছে কনসার্নের জায়গা মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ইস্যুতেই মানে সঙ্গে সঙ্গে যাওয়া, এটাই আমরা বিরোধী অবস্থায় দেখে অভ্যস্ত ছিলাম। আপনি আমায় বলুন, মুর্শিদাবাদের ওইরকম মানুষের মৃত্যুর পরে 113টা বাড়ি পুড়ে যাওয়ার পরে, বাড়ি ছাড়া হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতদিন ওয়েট করেছে যাওয়ার জন্য? কিসের জন্য যাওয়ার জন্য এত ওয়েট করেছে? কেন ওয়েট করেছে? দিনের পর দিন কি হলো? বিরোধীরা কি বেরিয়ে যাচ্ছে? আর অটল বিহারী বাজপেয়ীকে বলতে হয়েছিল রাজধর্ম পালন করুন, আপনি যতই চেষ্টা করুন একভাবে রাখতে পারেন। বিশ্বনাথ দার কি জামা পড়েছেন আমার তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই। বিশ্বনাথ দা কখন কোন দলে সেটা তো আগ্রহ নেই। জি5 একটা খুব চমৎকার সিনেমা এসছে বহুরূপী বলে, সেটা মানুষ দেখতে পারে না, আমি খালি এটা বলছি। বিশ্লেষক একাধিক রঙের মধ্যে থাকলে সেটা ভালো, তার নিরপেক্ষতা প্রমাণ হয়। মোদির সঙ্গে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একা শুনে বসালেন, কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গুজরাটের ভূমিকা নিচ্ছে। নরেন্দ্র মোদী তখন পার্শ্ববর্তী সব কংগ্রেস শাসিত রাজ্যের পুলিশদের আবেদন জানিয়েছিলেন যে আপনারা ফোর্স পাঠান, কেউ পাঠায়নি। আর একটা বলতে হবে, ভারতবর্ষের সামরিক বাহিনীকে, আর্মির জওয়ানদের ভারতবর্ষের সামরিক বাহিনীতে 2002 সালে এয়ারপোর্টে বসিয়ে রাখা হয়েছিল। এটা তথ্য, এটা তর্কের বিষয় নয়। একটি প্রশ্ন করব যে নরেন্দ্র মোদীকে সেই দলের অন্তত একজন নেতা বলতে পেরেছিলেন যে রাজধর্ম পালন করুন। মমতা ব্যানার্জিকে বলার কোন নেতার ক্ষমতা আছে? এক নম্বর পালন করেছেন তো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কেউ বলতে পারলেন না? বিশ্বনাথ বাবু, আপনি শুনেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বক্তব্যের পর ক্যাবিনেটের কোন সিনিয়র মিনিস্টার, কোন সিনিয়র সদস্য, মুখ্যমন্ত্রী বাদ দিন, তাকে প্রকাশ্যে তিরস্কার করেছেন? আমি তো শুনিনি। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী যা করেছেন সেটা মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন। কার বুকের পাটা আছে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে কথা বলবেন? ওখানে তো কিছু নেই। বিশ্বনাথ বাবুর একটু বিরোধিতা। বিশ্বনাথ বাবু বললেন যে মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি কি করেছেন। আমি বলবো মমতা ব্যানার্জি মুসলমানদের শুধু ক্রিমিনাল করেছেন। যে অরূপ বললেন 350 জন অ্যারেস্ট করেছেন, বলুন তো কতজন ওর মধ্যে মুসলমান আছে? এই লোকগুলো কোনোদিন সরকারি চাকরি পাবে না, এদের ছেলেমেয়েরা পাবে। মুসলমানদের কোনো ভালো পদে মমতা ব্যানার্জি আমি একটা কথা বলি, সমস্যাটা হচ্ছে আমাদের রাজনীতি আমরা সেই পার্টিকুলার ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছি এখানে, যে রাজনীতিটা হিন্দু মুসলমানের নয়, রাজনীতিটা পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের। সেটা তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলছেন, এক মিনিট, পুলিশ অ্যারেস্ট করেছে, হাইকোর্ট ইন্টারফেয়ার করার পরে
হাইকোর্ট যখন বললেন আমি বিএসএফ পাঠাবো, তারপর পুলিশকে আমরা অ্যাক্টিভ হতে দেখেছি। তার আগে মিডিয়া অ্যাক্টিভ হয়েছে, না হলে না পুলিশ না রাজনৈতিক দলের কেউ কাউকে অ্যাক্টিভ হতে দেখিনি। এসপি কোথায় ছিলেন, এমপি কোথায় ছিলেন, ওখানকার এমপি কোথায়, ওখানকার এসপি কোথায়, ওখানকার এমএলএ কোথায়? এই জবাবগুলো দিতে হবে। কথা বলেছে বিএসএফ। এখন অরূপকে ধন্যবাদ, অরূপ বিএসএফ এর অংশটা তুললো, আমি বিএসএফ এ আসবো, কিন্তু তার আগে সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আর এইটার মধ্যে তফাৎ হচ্ছে যে এটা কলকাতা হাইকোর্ট নিজেরা গঠন করে দিয়েছেন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। 100টা ফ্যাক্ট ফাইন্ডিং সমেত না না, এটা প্রশ্নটা বামপন্থী, ডানপন্থী, বিজেপি পন্থী, কৌস্তবপন্থী নয়, একেবারে নয়। এটা হচ্ছে হাইকোর্ট গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। অরূপ, দুটো আকাশ পাতাল। হাইকোর্ট তার গঠন করা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টই তো নেবেন। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @I am সুমন দে। অনেক মন্তব্য, দ্রুত একটা মন্তব্য, তারপর বিএসএফ প্রসঙ্গে আসতেই হবে। অতীশ চন্দ্র ভাওয়াল তিনি লিখছেন, দোষী কাউন্সিলর এবং নিষ্ক্রিয় পুলিশের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিক রাজ্য সরকার। দেবব্রত ঘোষ লিখছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি সরাসরি দাঙ্গার সঙ্গে যুক্ত থাকে তাহলে বলতে বাধা কোথায় যে প্রশাসনে ঘুণ ধরেছে। মিহির কানুনগো লিখছেন, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে শুধু উপদেশ দিয়ে কিচ্ছু হবে না। সুব্রত পাল লিখছেন, দলবাজির ঊর্ধ্বে পুলিশকে উঠতেই হবে, নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পুলিশেরই। শোভন রায় লিখছেন, অনুসন্ধান কমিটির রিপোর্ট মুখ্যমন্ত্রীর বহিরাগত তথ্যকে প্রশ্নের মুখে ফেলে দিল।